ইন্টার ক্লাস কামরা হইতে অতসী আর তাহার সঙ্গে একটি যুবক নামিল, কিন্তু তাহাদের অভ্যর্থনা করিতে কাছে গিয়া হাজারি যাহা দেখিল তাহাতে তাহার মনে হইল পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে মুছিয়া লেপিয়া অন্ধকারে একাকার হইয়া গিয়াছে তাহার চক্ষুর সম্মুখে। অতসীর বিধবা বেশ। অতসী হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, কাকাবাবু ভালো আছেন? ইনি কাকাবাবু সুরেন, এ আমার ভাসুরপো, কলকাতায় পড়ে। অমন করে দাঁড়িয়ে রইলেন কেন? না মা, চলো এসো। ভাবছেন বুঝি এবার গাড়ে পড়ল দেখছি। দিয়েছিলাম একরকম বিদায় করে, আবার এসে পড়েছে সাত বোঝা নিয়ে, এই না? বাবা কাকারা এমনি নিষ্ঠুর বটে। হাজারি হঠাৎ কাঁদিয়া উঠিল। এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যে তাহার মনে হইতেছে তাহা সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারিবে না। মনের কোন স্থান যেন হঠাৎ বেদনায় টন টন করিয়া ভাঙিয়া পড়িতেছে। অতসী তাহাকে শান্ত করিয়া নিজের আঁচলে তাহার চক্ষু পুছাইয়া প্ল্যাটফর্ম হইতে বাহির করিয়া আনিল। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটির প্রকাশকাল 1940। এই উপন্যাসে ইংরেজ সময়ের পটভূমিতে লেখক তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন রাঁধুনি বামুন হাজারি ঠাকুরের জীবন কথা সুনিপুণভাবে তুলে ধরেছেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল। আজকে শুনবেন গল্পটির পঞ্চম এবং অন্তিম পর্ব। হাজারি আমতা আমতা করিয়া বলিল, তা বরং একটা। পান সাজিয়া একটা চায়ের পিরিচে আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, তারপর রেলের হোটেল তো পেয়ে গেলে শুনলাম, ওখানে বসাবে কাকি? ওখানে বসাবো ভাবছি ওই বংশীর বাগডে, সেই নরেনকে বনে আছে, সেই তাকে। মাইনে কত দেবে? সেসব কথা এখনো ঠিক হয়নি। ও তো আবার এই হোটেলে খাতাপত্র রাখে, দেখাশোনা করে, বড় ভালো ছেলেটি। তা ভালো। চক্রবর্তী মশাইয়ের শরীর ভালো আছে? কদিন ওদিকে আর যেতে পারিনি। হোটেল চলছে কেমন? হোটেল চলছে মন্দ নয়, তবে আমি কি বলছিলাম জানো ঠাকুর, কর্তামশাইকে রেলের হোটেলে একটা অংশ দিয়ে রাখো না তুমি, তোমার কাজের সুবিধে হবে। হাজারি এ প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না। একটু বিস্ময়ের সুরে বলিল, কর্তা কি করে থাকবেন? ওর নিজের হোটেল, সেজন্যে ভাবনা হবে না, যে আমি দেখব। কি বলো তুমি? এখন আমি কোনো কথা দিতে পারবো না পদ্মদিদি, তবে একটা কথা আমার মনে হচ্ছে তা বলি। রেল কোম্পানি যখন টেন্ডার নেয় তখন যার নাম লেখা থাকে তার ছাড়া আর কোনো লোকের অংশ টংশ থাকতে দেবে না হোটেলে। হোটেল তো আমার নয়, হোটেল রেল কোম্পানির। ঠাকুর, একটা কথা বলবো, তুমি এখন বড় হোটেলওয়ালা, অনেক পয়সা রোজগার করো শুনি, কিন্তু আমি তোমায় সেই হাজারি ঠাকুরই দেখি। তুমি এসো আমাদের হোটেলে আবার। হাজারি বিস্ময়ের সুরে বলিল, চক্রবর্তী মশাইয়ের হোটেলে রাত্রে? সে মনে মনে ভাবিল, পদ্মদিদির মাথা খারাপ হয়ে গেল নাকি, বলে কি? পদ্ম কিন্তু বেশ দৃঢ় স্বরেই বলিল, সত্যি বলছি ঠাকুর, এসো আমাদের ওখানে আবার। কেন বলো তো পদ্মদিদি, এ কথা তুললে কেন? তবে বলি শোনো, তুমি এলে আমাদের হোটেলটা আবার জাগবে। এমন ধরনের কথা হাজারি কখনো পদ্মঝিয়ের মুখে শোনে নাই। সেই পদ্মঝি আজ কি কথা বলিতেছে তাহাকে? হাজারি গলিয়া গেল। সে ভুলিয়া গেল সে যে একজন বড় হোটেলের মালিক। পদ্মদিদি তাহার
মনিবের দরের লোক। তার মুখের এ কথা যেন হাজারীর জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এরই আশায় যেন সে এতদিন রানাঘাটের রেলবাজারে এত কষ্ট করিয়াছে। অন্য লোকে হাজার ভালো বলুক, পদ্মদিদির ভালো বলা তাদের চেয়ে অনেক উঁচু, অনেক বেশি মূল্যবান। কিন্তু পদ্ম যাহা বলিতেছে তাহা যে হয় না, একথা সে পদ্মকে কি করিয়া বুঝাইবে? যখন সে গোপালনগরের চাকরি ছাড়িয়া পুনরায় চক্রবর্তী মশায়ের হোটেলে চাকরি লইয়াছিল, তখনও উহারা যদি তাহাকে না তাড়াইয়া দিত, তবে তো নিজস্ব হোটেল খুলিবার কল্পনাও তাহার মনে আসিত না। উহাদের হোটেলে পুনরায় চাকরি পাইয়া সে মহা সৌভাগ্যবান মনে করিয়াছিল নিজেকে। কেন তাহারা উহাকে তাড়াইল? এখন আর হয় না। এখন সে নিজে মালিক নয়, কুসুমের টাকা ও অতসীমার টাকা হোটেলে খাটিতেছে। তাহার উন্নতি অবনতির সঙ্গে অনেকগুলি প্রাণীর উন্নতি অবনতি জড়ানো। নিজের খেয়াল খুশিতে যা তা করা এখন আর চলিবে না। টেপির ভবিষ্যৎ দেখিতে হইবে। টেপি আর নরেন অনেক দূর আগাইয়া আসিয়াছে, এখন আর পিছানো চলে না। হাজারি পদ্মঝিয়ের মুখের দিকে দুঃখ ও সহানুভূতির দৃষ্টিতে চাহিয়া বলিল, আমার ইচ্ছে করে পদ্মদিদি, কিন্তু এখন যাওয়া হয় কি করে তুমিই বলো। পদ্ম যে কথাটা না বোঝে তা নয়, সে নিতান্ত মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিয়াছিল। হাজারের কথায় সে কোনো জবাব না দিয়া ঘরের মধ্যে ঢুকিল এবং কিছুক্ষণ পরে একটা কাপড় জড়ানো ছোট্ট পুটুলি আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, পড়তে জানো তো? পড়ে দেখো না। হাজারি পড়িতে জানে না তাহা নয়, তবে ও কাজে সে খুব পারদর্শী নয়। তবু পদ্মদিদির সম্মুখে সে কি করিয়া বলে যে সে ভালো পড়িতে পারে না? পুটুলি খুলিয়া সে দেখিল খানকয়েক কাগজ ছাড়া তার মধ্যে আর কিছুই নাই। পদ্মঝি তাহাকে বিপদ হইতে উদ্ধার করিল। সে নিজেই বলিল, ককানা হ্যান্ড নোট, তার সব শুদ্ধ 700 টাকার হ্যান্ড নোট। কর্তাকে আমি টাকা দিই যখনই দরকার হয়েছে তখন। নিজে রাতের চুরি বিক্রি করি, কানের বাকরি বিক্রি করি, ছিল তো সব। যখন এই স্ত্রী ছিলাম, দোকানা সোনাদানা ছিল তো অঙ্গে। হাজারি বিস্মিত হইয়া বলিল, তুমি টাকা দিয়েছিলে পদ্মদিদি? দেইনি তো, কার টাকায় হোটেল চলছিল এতদিন? যা কিছু ছিল সব ওর পেছনে খুঁয়েছি। কিছু টাকা পাওনি? পেটে খেয়েছি আমি, আমার বঞ্জি, আমার এক দাওয়ারপো, এই পর্যন্ত। পয়সা যে একেবারে পাইনি তা নয়, তবে কত আর হবে তা? বঞ্জির বিয়েতে কর্তামশাই 100 টাকা দিয়েছিলেন, সে আজ 7 বছর আগেকার কথা। 700 টাকার সুদ দরও কত হয়? টাকা অনেক দিন দিয়েছিলে? আজ 9 বছরের ওপর হলো। ওই 100 টাকা ছাড়া একটা পয়সা পাইনি। কর্তামশাই কেবলই বলে আসছেন, একটু অবস্থা ভালো হোটেলের, সব হবে, দেব। ওকে আগে থেকে জানতে নাকি, না রানাঘাটে আলাপ? সেসব অনেক কথা ঠাকুর। উনি আমাদের গা ফুলে নবলার চক্রবর্তীদের বাড়ির ছেলে। ওর বাবার নাম ছিল তারাচাঁদ চক্রবর্তী। বড় ভালো লোক ছিলেন তিনি, অবস্থা ভালো ছিল তার। আমাদের কর্তা হচ্ছেন তারাচাঁদ চক্রবর্তীর বড় ছেলে। লেখাপড়া তেমন শেখেননি, বললেন রানাঘাটে গিয়ে হোটেল করব। পদ্ম, কিছু টাকা দিতে পারো? দিলাম টাকা, সে আজ হয়ে গেল। হাজারি ঠাকুরের মনে কৌতূহল জাগিলেও সে দেখিল আর অন্য কোনো প্রশ্ন পদ্মদিদিকে না করাই ভালো। গ্রামে কত লোক থাকিতে তারাচাঁদ চক্রবর্তীর বড় ছেলে তাহার কাছেই টাকা চাহিল কেন? সেই বা টাকা দিল কেন? রানাঘাটে বেচুর হোটেলে তাহার ঝিগিরি করা নিতান্ত দৈবাধীন যোগাযোগ না, পূর্ব হইতেই অবলম্বিত ব্যবস্থার ফল। এসব কথা হাজারি জিজ্ঞাসা করিলে তাহার দোষ দেওয়া যাইত না। কিন্তু হাজারির বয়স হইয়াছে, জীবনে তাহার অভিজ্ঞতা হইয়াছে কম নয়। সে এ বিষয়ে কোনো প্রশ্ন না করিয়া বলিল, হ্যান্ডনোটগুলো তুলে রেখে দাও পদ্মদিদি, ভালো করে, সব ঠিক হয়ে যাবে, টাকাও তোমার হয়ে যাবে, এগুলো রেখে দাও। পদ্ম কীরকম এক ধরনের হাসি হাসিয়া বলিল, ওসব তুলে রেখে কি করব ঠাকুর? ওসব কোন কালে তামাদি হয়ে ভূত হয়ে গিয়েছে, পরে দেখো না ঠাকুর। হাজারি অপ্রতিভ হইয়া শুধু বলিল, ও, যা ছিল কিছু নেই ঠাকুর, সব হোটেলের পিছনে দিয়েছি। আর কি আছে এখন হাতে? চাই বলতে রাইও না।
শেষের কথাগুলি পদ্মঝি যেন আপন মনেই বলিল, বিশেষ কাহাকেও উদ্দেশ্য করিয়া নহে। হাজারি অত্যন্ত দুঃখিত হইল। পদ্মঝির এমন অবস্থা সে কখনো দেখে নাই। ভিতরের কথা সে জানিত না। মিছামিছি কত রাগ করিয়াছে পদ্মদিদির ওপর। আরও কিছুক্ষণ বসিয়া হাজারি চলিয়া আসিল। সে কিছুই যখন করিতে পারিবে না আপাতত, তখন অপরের দুঃখের কাহিনী শুনিয়া লাভ কি? বাসায় ফিরিতেই সে এমন একটি দৃশ্য দেখিল, যাহাতে সে একটি অদ্ভুত ধরনের আনন্দ ও তৃপ্তি অনুভব করিল। বাহিরের দিকে ছোট ঘরটার মধ্যে টেপির গলা। সে বলিতেছে, নরেনদা, চা না খেয়ে কিছুতেই আপনি এখন যেতে পারবেন না, বসুন। নরেন বলিতেছে, না, একবারে হোটেলে যেতে হবে। তুমি বোঝো না আশা, স্টেশনের হোটেল এখন তো বন্ধ, কিন্তু মামাবাবু আসবার আগে হোটেলের সব দেখাশুনো আমায় করতে হবে। টেপির ভালো নাম যে আশালতা, হাজারি নিজেই তা প্রায় ভুলিতে বসিয়াছে। নরেন ইতিমধ্যে কোথা হইতে তাহার সন্ধান পাইল। টেপি পুনরায় আবদারের সুরে বলিল, না, ও সব কাজটাজ থাকুক। আপনি আমাকে আর মাকে টকি দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, আজ নিয়ে যেতেই হবে। কি আছে আজ? আনবো? একখানা টকির কাগজ রয়েছে ও ঘরে। ঢাক বাজিয়ে কাগজ বিলি করে যাচ্ছিল ও বেলা, খোকা একখানা এনেছে। যাও, চট করে গিয়ে নিয়ে এসো। হাজারির ইচ্ছা ছিল না উহাদের কথাবার্তায় সে বাধা দেয়। এমনকি সে এক প্রকার নিঃশব্দেই রোয়াক পার হইয়া যেমন উত্তরের ঘরটার মধ্যে ঢুকিয়াছে, অমনি টেপি টকির কাগজের সন্ধানে আসিয়া একেবারে বাবার সামনে পড়িয়া গেল। টেপি পাছে কোনো প্রকার লজ্জা পায়, এই জন্য হাজারি অন্যদিকে চাহিয়া বলিল, এই যে টেপি, তোর মা কোথায়? টেপি হঠাৎ যেন কেমন একটু জড়সড় হইয়া গেল। মুখে বলিল, কে বাবা? কখন এলে? টের পাইনি তো। হাজারের কিন্তু মনে হইল টেপি তাহাকে দেখিয়া খুব খুশি হয় নাই, যেন ভাবিতেছে, আর একটু পরে বাবা আসিলে ক্ষতিটা কি হইত। হাজারের বুকের ভিতরটা কোথায় যেন বেদনায় টনটন করিয়া উঠিল। মেয়ে সন্তান, আহা বেচারি, সব কথা কি ওরা গুছিয়ে বলতে পারে, না নিজেরাই বুঝিতে পারে? টেপি কি জানে তার নিজের মনের খবর কি? হাজারি বলিল, আমি এখনই হোটেলে বেরিয়ে যাব টেপি, 5টা বেজে গিয়েছে, আর থাকলে চলবে না। এক গ্লাস জল বরং আমায় দে। ওঘর হইতে নরেন ডাকিয়া বলিল, মামাবাবু কখন এলেন? হাজারি যেন পূর্বে নরেনের কথাবার্তা শুনিতে পাই নাই, বা এখানে নরেন উপস্থিত আছে সে বিষয়ে কিছু জানিত না, এমন ভাব দেখাইয়া বলিল, কে নরেন? কখন এলে বাবাজি? অনেকক্ষণ এসেছি মামাবাবু, চলুন আমিও হোটেলে বেরোচ্ছি। বলিতে বলিতে নরেন সম্মুখে আসিয়া দাঁড়াইল। হাজারি বলিল, একটু জল টল খেয়ে যাও না, হোটেলে এখন ধোয়ার মধ্যে গিয়েই বা কি করবে? বসো বসো বরং। টেপি, তোর নরেন্দার জন্য একটু চা। না না, থাক মামাবাবু, হোটেলে তো চা এমনি হবে এখন। তা হোক, আমার বাসায় যখন এসেছ তখন এখান থেকেই চা খেয়ে যাও না। বলিয়া হাজারি বাড়ির মধ্যের ঘরের দিকে সরিয়া গেল। টেপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানা মাদুর বিছাইয়া অঘরে ঘুমাইতেছে দেখিতে পাইল। বেচারি চিরকাল খাটিয়াই মরিয়াছে এরশোলা গ্রামে। এখন চাকরে যখন প্রায় সব কাজই করিয়া দেয়, তখন সে জীবনটাকে একটু উপভোগ করিয়া লইতে চায়। হাজারি স্ত্রীকেও জাগাইল না। সবাই মিলিয়া বড় কষ্ট করিয়াছে চিরকাল। এখন সুখের মুখ যখন দেখিতেছে, তখন সে তাহাতে বাদ ছাদিবে না। টেপির মা ঘুমাইয়াই থাকুক। বাড়ির বাহির হইতে যাইতেছে। নরেন মাথা চুলকাইতে চুলকাইতে একটু লাজুক সুরে বলিল, মামাবাবু, এই গিয়ে আশা বলছিল মামিমাকে নিয়ে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়ে আনার কথা, তা আপনি কি বলেন? টেপি যে এ কথা তাহার কাছে বলিতে নরেনকে অনুরোধ করিয়াছে, এ বিষয়ে হাজারির সন্দেহ রহিল না। তাহার মনে কৌতুক ও আনন্দ দুইই দেখা দিল। ছেলে মানুষ সব, উহারা কি করে না করে বয়োবৃদ্ধ লোকে সব বুঝিতে পারে, অথচ বেচারীরা ভাবে তাহাদের মনের খবর কেহ কিছু রাখে না। সে ব্যস্ত হইয়া বলিল, তা যাবে, যাও না। আজ যাবে? পয়সা করি সব তোমার মামিমার কাছে আছে, চেয়ে নাও। কখন ফিরবে?
রাত 8টা হবে মামাবাবু। আপনি নিজে স্টেশনে যদি গিয়ে বসেন একটু। আচ্ছা তা হোক, স্টেশনে আমি যাব এখন, সে তুমি ভেবো না। তুমি ওদের নিয়ে যাও। ও টেপি, ডেকে দে তোর মাকে, অবেলায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। ডেকে দে। যাস যদি তবে সব তৈরি হয়ে নে। হাজারি আর বিলম্ব না করিয়া বাড়ির বাহির হইয়া পড়িল। বালক বালিকাদের আমোদের পথে সে বিঘ্ন সৃষ্টি করিতে চায় না। প্রথমে বাজারের হোটেলে আসিয়া এবেলার রান্নার সব ব্যবস্থা করিয়া দিয়া বেলা পড়িলে সে আসিল স্টেশন প্ল্যাটফর্মের হোটেলে। এখানে সে বড় একটা বসে না, নরেনই এখানকার ম্যানেজার। এসব সাহেবী ধরনের ব্যবস্থা তাহার যেন কেমন লাগে। সন্ধ্যা 7:30। চাটগা মেল আসিবার বেশি বিলম্ব নাই। বনগ্রামের গাড়িও এখনই ছাড়বে। এই সময় হইতে রাত্রি 11:30 পর্যন্ত সিরাজগঞ্জ, ঢাকা মেল, নর্থ বেঙ্গল এক্সপ্রেস প্রভৃতি বড় বড় দূরের ট্রেনগুলির ভিড়। যাত্রীরা যাতায়াত করে বহু, অনেকেই খায়। হাজারির আশা ছাড়াইয়া গিয়াছে এখানকার খরিদ্দারের সংখ্যা। স্টেশনের হোটেলে 2জন নূতন লোক রান্না করে। এখানে বেশিরভাগ লোকে চায় ভাত আর মাংস, সেজন্য ভালো মাংস রান্না করিতে পারে এরূপ লোক বেশি বেতন দিয়া রাখিতে হইয়াছে। পরিবেশন করিবার জন্য আছে 3জন চাকর। একদিন ভিড় এত বেশি হয় যে ও হোটেলে হইতে পরিবেশনের লোক আনাইতে হয়। হাজারিকে দেখিতে পাইয়া পাচক ও ভৃত্যেরা একটু সন্ত্রস্ত হইয়া উঠিল। সকলেই জানে হাজারি তাহাদের আসল মনিব, নরেন ম্যানেজার মাত্র। তাহারা ইহাও ভালো জানিয়াছে যে হাজারির পদতলে বসিয়া তাহারা এখন 10 বৎসর রান্নার কাজ শিখিতে পারে। সুতরাং হাজারিকে শুধু তাহারা যে মনিব বলিয়া সমীহ করে তাহা নয়, ওস্তাদ কারিগর বলিয়া শ্রদ্ধা করে। একজন রাঁধুনির নাম সতীশ দিঘরি, বাড়ি হুগলি জেলার কোনো পাড়া গায়ে, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। খুব ভালো রান্নার কাজ জানে। পূর্বে ভালো ভালো হোটেলে মোটা মাহিনায় কাজ করিয়াছে। এমনকি একবার জাহাজে সিঙ্গাপুর পর্যন্ত গিয়াছিল। সেখানে এক শিখ হোটেলেও কিছুদিন কাজ করিয়াছে। সতীশ নিজে ভালো রাঁধুনি বলিয়া হাজারির মর্ম খুব ভালো করিয়াই বোঝে এবং যথেষ্ট সম্মান করিয়া চলে। হাজারি তাহাকে বলিল, কি দিঘরি মশাই, রান্না সব তৈরি হলো? সতীশ বিনীত সুরে বলিল, একবার দয়া করে আসুন না কর্তা, মাংসটা একবার দেখুন না। ও আমি আর কি দেখব, আপনি যেখানে রয়েছেন। অমন কথা বলবেন না কর্তা, অন্য কেউ আপনাকে বোঝে না বোঝে আমি তো আপনাকে জানি। এসে একবার দেখিয়ে যান। হাজারি রান্নাঘর গিয়া কড়ায় মাংসের রং দেখিয়া বলিল, রং এরকম কেন দিঘরি মশাই? সতীশ উৎফুল্ল হইয়া অপর রাঁধুনিকে বলিল, বলেছিলাম না কার্তিক, কর্তা চোখে দেখলেই তরে ফেলবেন। কুদের মুখে বাঘ থাকে কখনো? কর্তা যদি কিছু মনে না করেন, কি দোষ হয়েছে আপনাকে ধরে দিতে হবে আজ। হাজারি হাসিয়া বলিল, পরীক্ষা দিতে হবে দিঘরি মশাই আবার এ বয়সে? লঙ্কার বাটনা হয়নি, পুরনো লঙ্কা, তাতেই রং হয়নি। রং হবে শুধু লঙ্কার গুণে। কর্তামশাই, সাথে কি আপনার পায়ের ধুলো মাথা নিতে ইচ্ছে করে? কিন্তু আর একটা দোষ হয়েছে, সেটাও ধরুন। হাজারি তীক্ষ্ণ দৃষ্টিতে মাংসের কড়ার দিকে কিছুক্ষণ চাহিয়া বলিল, কষা মাংসে যে গরম জল ঢেলেছিলেন তা ভালো ফোটেনি, সেই জন্যে পেঁজা উঠেছে। ওতে মাংস জঠু রয়ে যাবে। সতীশ অন্য পাচকের দিকে চাহিয়া বলিল, শোনো কার্তিক, শোনো, আমি বলছিলাম না তোমায়, জল ঢালবার সময় যে এতে পেঁজা উঠেছে আর মাংস নরম হবে না? আর কর্তামশাই না দেখে কি করে বুঝে ফেলেছেন দেখো। ওস্তাদ বটে আপনি কর্তা। হাজারি হাসিয়া কি একটা বলিতে যাইতেছিল, এমন সময় চট্টগ্রাম মেল আসিয়া সশব্দে প্ল্যাটফর্মে ঢুকিতেই কথার সূত্র ছিঁড়িয়া গেল। হোটেলের লোকজন অন্যদিকে ব্যস্ত হইয়া পড়িল। বেশ ভালো ঘর, বিজলি আলো জ্বলিতেছে। মার্বেল পাথরের টেবিলে বাবু খরিদ্দারেরা খাইতেছে চেয়ারে বসিয়া। ভীষণ ভিড় খরিদ্দারের। ওদিকে বনগা লাইনের ট্রেনও আসিয়া দাঁড়াইয়াছে। কলরব, হইচই, ব্যস্ততা, পয়সা গনিয়া কুল করা যায় না।
এই তো জীবন। বেচু চক্রবর্তীর হোটেলের রান্নাঘরে বসিয়া হাতাবেরি নাড়িতে নাড়িতে এরকম একটা হোটেলের কল্পনা করিত সে, কিন্তু কখনো সাহস করে নাই। এত সুখও তার অদৃষ্টে ছিল। পদ্মদিদির কত অপমান আজ সার্থক হইয়াছে এই অপ্রত্যাশিত কর্মব্যস্ত হোটেল জীবনের মধ্যে। আজ কাহারও প্রতি তাহার কোনো বিদ্বেষ নাই। হঠাৎ হাজারির মনে পড়িল চাকদহ হইতে হাঁটা পথে গোপালনগরে যাইবার সময় সেই ছোট্ট গ্রামের গোয়ালাদের বাড়ির বধূটির কথা। হাজারি তাহাকে কথা দিয়াছিল তাহার টাকা হাজারি ব্যবসায় খাটাইয়া দিবে, সে কাল যাইবে। গরিব মেয়েটির টাকা খাটাইবার এই ভালো ক্ষেত্র বিশ্বাস করিয়া দিতে চাহিল হাজারির দুঃসময়ে। সুসময়ে সেই সরলা মেয়েটির দিকে তাহাকে চাহিতে হইবে, নতুবা ধর্ম থাকে না। পরদিন সকালেই হাজারি নতুন পাড়া রওনা হইল। চাকদা স্টেশন পর্যন্ত অবশ্য ট্রেনে আসিল, বাকি পথ হাঁটিয়াই চলিল। সেই রকম বড় বড় তেঁতুল গাছ ও অন্যান্য গাছের জঙ্গলে দিনমানেই এ পথে অন্ধকার। হাজারির মনে পড়িল সেবার যখন সে এ পথে গিয়াছিল তখন রানাঘাটের হোটেলের চাকরি তাহার সবে গিয়াছে, হাতে পয়সা নাই। পথ হাঁটিয়া এই পথে সে চাকরি খুঁজিতে বাহির হইয়াছিল। আর আজ অনেক তফাত হইয়া গিয়াছে। এখন সে রানাঘাটের বাজারের দুটি বড় হোটেলের মালিক। তার অধীনে 10-12 জন লোক খাটে। যে মেয়েটির জন্য আজ তার এই উন্নতি, হাজারির সাধ্য নাই তাহার বিন্দুমাত্র প্রত্যুপকার করে সে। অতসীমা বড় মানুষের মেয়ে, তার উপর সে বিবাহিতা। হাজারি তাহাকে কি দিতে পারে? কিন্তু তাহার বদলে যে দুটি একটি সরলা দরিদ্র মেয়ে তাহার সংস্পর্শে আসিয়াছে, সে তাহাদের ভালো করিবার চেষ্টা করিতে পারে। নতুন পাড়ার গোয়ালা বউটি ইহাদের মধ্যে একজন। নতুন পাড়া পৌঁছিতে বেলা প্রায় 9টা বাজিল। গ্রামের মধ্যে হঠাৎ না ঢুকিয়া হাজারি পথের ধারের একটা তেঁতুল গাছের ছায়ায় কাহাদের একখানা গরুর গাড়ি পড়িয়া আছে, তাহার উপর আসিয়া বসিল। সর্বাঙ্গে ঘাম, এক হাঁটু ধুলা। একটু জিরাইয়া লইয়া ঘাম মরিলে সম্মুখের ক্ষুদ্র ডোবাটার জলে পা ধুইয়া জুতা পায়ে দিয়া ভদ্রলোক সাজিয়া গ্রামে ঢোকাই যুক্তিসঙ্গত। একটি প্রৌঢ় বয়স্ক পথিক যশোরের দিক হইতে আসিতেছিল। হাজারিকে দেখিয়া সে কাছে গিয়া বলিল, দেশলাই আছে? আছে, বসুন। আপনারা? ব্রাহ্মণ। প্রণাম হই, একটু পায়ের ধুলো দেন ঠাকুর মশাই। লোকটির নাম কৃষ্ণলাল, জাতিতে শাখারি, বাড়ি পূর্ববঙ্গ অঞ্চলে। কথাবার্তায় বেশ টান আছে পূর্ববঙ্গের। বনগ্রামে ইছামতির ঘাটে তাহাদের শাখার বড় ভর নঙ্গর করিয়া আছে। কৃষ্ণলাল পায়ে হাঁটিয়া এ অঞ্চলের গ্রামগুলি এবং ক্রেতার আনুমানিক সংখ্যাই ইত্যাদি দেখিতে বাহির হইয়াছে। কাজের লোক বেশিক্ষণ বসে না। একটা বিড়ি ধরাইয়া শেষ করিবার পূর্বেই কৃষ্ণলাল উঠিতে চাহিল। হাজারি কথাবার্তায় তাহাকে বসাইয়া রাখিল। বনগা হইতে 17 মাইল পথ হাঁটিয়া ব্যবসার খোঁজ লইতে বাহির হইয়াছে যে লোক, তাহার উপর অসীম শ্রদ্ধা হইল হাজারির। ব্যবসা কি করিয়া করিতে হয় লোকটা জানে। সে বলিল, গাঁজা টাজা চলে? আমার কাছে আছে। কৃষ্ণলাল একগাল হাসিয়া বলিল, তা ঠাকুর বসাই বর্ষা যদি দেন তবে দয়া করি, তবে তো ভাগ্যি। বসো তবে, এক চিলিম সাজি। হাজারি খুব বেশি যে গাঁজা খায় তা নয়, তবে উপযুক্ত সঙ্গী পাইলে 1-8 চিলিম খাইয়া থাকে। আজকাল রানাঘাটে গাঁজা খাইবার সুবিধা নাই। হোটেলের সকলে খাতির করে, তাহার উপর নরেন আছে। এইসব কারণে হোটেলে ও ব্যাপার চলে না। বাসায় তো নয়, সেখানে টেপি আছে। আবার যাহার তাহার সঙ্গেও গাঁজা খাওয়া উচিত নয়, তাহাতে মান থাকে না। আজ উপযুক্ত সঙ্গী পাইয়া হাজারি হৃষ্ট মনে ভালো করিয়া ছিলিম সাজিল। কলিকাঠি ভদ্রতা করিয়া কৃষ্ণলালের হাতে দিতে যাইতেই কৃষ্ণলাল এক হাত জিভ কাটিয়া হাত জোর করিয়া বলিল, বাপরে, আপনারা দেবতা, পেশচাত করে দিন আগে
কথায় কথায় হাজারি নিজের পরিচয় দিল। কৃষ্ণলাল খুশি হইল। সেও বাজে লোকের সঙ্গে মিশিতে ভালোবাসে না। নিজের চেষ্টায় যে রানাঘাটের বাজারে দুটি বড় বড় হোটেলের মালিক, তাহার সহিত বসিয়া গাঁজা খাওয়া যায় বটে। হাজারি বলিল, রানাঘাটে তো যাবে, আমার হোটেলে ওঠো। রেলবাজারে আবার নাম বললেই দেখিয়ে দেবে। পয়সা দিও না কিন্তু, আমি সই করে দিচ্ছি। তোমার সঙ্গে আমার কথা আছে। কৃষ্ণলাল পুনরায় হাত জোর করিয়া বলিল, আগে ওইটি মাপ করতে হবে কর্তা। আপনার হোটেলেই উঠব, কিন্তু বিনে পয়সায় খেতে পারবো না। ব্যবসার নিয়ম তার নয়। ন্যায্য নেবে, ন্যায্য দেবে। এ না হলে ব্যবসা চলে না। ও হুকুম করবেন না ঠাকুর মশাই। বেশ, যা ভালো বোঝো। কৃষ্ণলাল পুনরায় পায়ের ধুলো লইয়া প্রণাম করিয়া বিদায় হইল। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া শ্রীচরণ ঘোষের বাড়ি খুঁজিয়া বাহির করিল। শ্রীচরণ ঘোষ বাড়িতেই ছিল। হাজারিকে দেখিতে চিনিতে পারিল তখনই। এসব স্থানে কালে ভদ্রে লোকজন আসে, কাজেই মানুষের মুখ মনে থাকে অনেক দিন। বউটি সংবাদ পাইয়া ছুটিয়া আসিল। গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, বলেছিলেন যে 2 মাসের মধ্যে আসবেন খুড়োমশাই। 2 বছর 2.5 বছর হয়ে গেল যে। মনে পড়ল এতদিন পরে মেয়ে বলি। তা তো পড়ল মা। এসো সাবিত্রী সমান নাও মা। বেশ ভালো আছো? আপনি যেরকম রেখেছেন। আপনাদের বাড়ির সব ভালো খুড়োমশাই? তা একরকম ভালোই। কুসুম দিদির সঙ্গে দেখা হয়েছিল? ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আমার কথা বলেছিলেন? হাজারি বিপদে পড়িল। ইহার এখান হইতে সেবার সেই যাইবার পরে গোপালনগরে চাকরি করিল অনেক দিন। তারপর কতদিন পরে রানাঘাটে গিয়া কুসুমের সহিত দেখা। ইহার কথা তখন কি আর মনে ছিল? ঠিক মনে পড়ছে না বলেছিলাম কিনা। নানা কাজে ব্যস্ত থাকি, সবসময় সব কথা মনে পড়ে না ছাই। বুড়ো তো হয়েছি মা। আহা, বুড়ো হয়েছেন না আরো কিছু? আমার পিসে মশাই চেয়ে আপনি তো কত ছোট। কে, গঙ্গাধর? হ্যাঁ, তা গঙ্গাধর আবার চেয়ে অন্তত 16-17 বছরের বড়। বসুন খুড়োমশাই, আমি আপনার হাত পা ধোয়ার জল আনি। শ্রীচরণ ঘোষ তামাক সাজিয়া আনিয়া হাতে দিয়া বলিল, আপনি তো দা ঠাকুরের বৌমার বাপের বাড়ির গায়ের লোক, সব শুনেছি আমরা। সেবার আপনি চলে গেলে বৌমার সব পরিচয় দিলেন। হাজারি বলিল, সে বউটির বাপের বাড়ির গায়ের লোক নয়, তবে তাহার পিসিমার শ্বশুরবাড়ির গ্রামের লোক বটে, এবং বউয়ের পিতৃকুলের সহিত তাহার বহুদিন জানাশোনা আছে বটে। শ্রীচরণ বলিল, দা ঠাকুর, আমরা ছোট জাত, বলতে সাহস হয় না। যখন এবার পায়ের ধুলো দিয়েছে তখন 2-4 দিন এখানে আবার থাকুন না কেন? বৌমারও বড্ড স্বাদ আপনি 2 দিন থাকেন। আমায় বলতেই বলেছে আপনাকে। হাজারি এখানে কুটুম্বিতার নিমন্ত্রণ খাইতে আসে নাই, এমনকি আজ ও বেলার ও না হইতেই পারিলে ভালো হয়। 2টি বড় হোটেলের কাজ, সে না থাকিলে সব বিশৃঙ্খল হইয়া যাইবে। হাজার কাজ বুঝিলেও নরেন এখনো ছেলে মানুষ, তাহার ওপর 2 হোটেলের ক্যাশের দায়িত্ব রাখা ঠিক নয়। রান্না করিবার সময় বউটিও ঠিক ওই অনুরোধ করিল। এখন 2 দিন থাকিয়া যাইতে হইবে। যাইবার তাড়াতাড়ি কিসের? সেবার ভালো করিয়া সেবা যত্ন না করিতে পারিয়া উহাদের মনে কষ্ট আছে, এবার তাহা হইতে দিবে না। হাজারি হাসিয়া বলিল, মা, সেবার 2 দিন থাকলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু এবার আর তা ইচ্ছে করলেও হবার জোর নেই। হাজারির কথার ভাবে বউটি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কেন খুড়োমশাই, এবার থাকতে পারবেন না কেন? কি হয়েছে? সেবার চাকরি ছিল না বলেছিলাম, মনে আছে? এবার চাকরি হয়েছে, তা বুঝতে পেরেছি। ভালোই তো, ভগবান ভালোই করেছেন। কোথায় খুড়োমশাই? গোপালনগরে। ও, তাই এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বুঝি? ঠিক বুঝেছ মা, মায়ের আমার বড্ড বুদ্ধি। বধূটি সলজ্জ হাসিয়া বলিল, আহা, এর মধ্যে আবার বুদ্ধির কথা কি আছে খুড়োমশাই? বেশ, কিন্তু তুমি বটি দেখে কাটো মা, আঙ্গুল কেটে ফেলবে। ঝিঙেগুলো ধুয়ে ফেলো এবার।
গোপালনগরের কোথায় চাকরি করছেন গুরুমশাই? কুণ্ডুদের বাড়ি। খুব বড়লোক বুঝি? নিশ্চয়ই, নইলে রাঁধুনি রাখে কখনো পাড়া গায়ে? খুব বড়লোক। ওদের বাড়ি পুজো হয় গুরুমশাই? খুব জাগের পুজো হয়, মস্ত প্রতিমে, যাত্রা পাঁচালি। আমায় নিয়ে দেখিয়ে আনবেন এবার পুজোর সময়। আপনার কোনো হাংনামা পোহাতে হবে না। আমাদের বাড়ির গরুর গাড়ি আছে, তাতে উঠে বাপি যেয়ে যাব, আবার তার পরদিন দেখে শুনে ফিরব। কেমন? বেশ তো, নিয়ে যাবেন তাহলে। কথা রইল কিন্তু। আমি কখনো কোনো জায়গায় যাইনি গুরুমশাই। বাপের বাড়ির গা আর শ্বশুর বাড়ির গা হয়ে গেল। আমার বড্ড কোনো জায়গাতে যেতেই দেখতে ইচ্ছে করে। তা কে নিয়ে যাচ্ছে? হাজারীর মনে অত্যন্ত কষ্ট হইল। মেয়েটিকে একটু শহর বাজারের মুখ তাহাকে দেখাইতেই হইবে। সে বুঝাইয়া বলিল, তাহার দ্বারা যাহা হইবার তাহা সে করিবেই, পাকা কথা থাকিল। একবার তামাক খাইয়া লইয়া বলিল, মা, সেই টাকার কথা মনে আছে? হ্যাঁ খুড়োমশাই, টাকা আপনার দরকার? কত দিতে পারবে? তখন ছিল 80 টাকা, এই 2 বছরে আর গোটা করি হয়েছে। বধূটি লজ্জায় মুখ নিচু করিয়া বলিল, আপনার জামাই লোক ভালো, গত সন তামাক পুঁতে 2 পয়সা লাভ করেছিল। আমায় তা থেকে 20 টাকা এনে দিয়ে বললে, ছোট বউ রেখে দাও, এ তোমার রইল। বেশ, টাকাটা আমায় দিয়ে দাও সবটা। নিয়ে যান, আমি তো বলেছিলাম সেবার। ভালো মনে করে দিচ্ছ তো মা? বধূ জিভ কাটিয়া বলিল, অমন কথা বলবেন না খুড়োমশাই। আপনি আমার বাপের বয়সী ব্রাহ্মণ দেবতা, দুটো কানা করি আপনার আত্মীয় অবিশ্বাস করব? এমন মতি যেন ভগবান না দেন। মেয়েটির সরল বিশ্বাসে হাজারের চোখে জল আসিল। বলিল, বেশ, তাই দিও। সুদ কিরকম নেবে? যা আপনি দেবেন। আমাদের গায়ে টাকায় 2 পয়সা রেট। তাই পাবে আমার কাছে। হাজারি খাইতে বসিয়া কেবলই ভাবিতেছিল, মাত্র 100 টাকার মূলধনে মেয়েটিকে সে এমন বেশি কিছু লাভের অংশ দিতে পারিবে না তো। অংশীদার সে করিয়া লইবে তাহাকে নিশ্চয়ই, কিন্তু 100 টাকায় কত আর বার্ষিক লভ্যাংশ পড়িবে? হাজারির ইচ্ছা মেয়েটিকে সে আরও কিছু বেশি করিয়া দেয়। রেলওয়ে হোটেলের অংশে যে অন্য কাহারও নাম থাকিবার উপায় নাই, নতুবা ওখানকার আয় বেশি হইত বাজারের হোটেলের চেয়ে। খাওয়া দাওয়ার পর অল্পক্ষণ মাত্র বিশ্রাম করিয়াই হাজারি রওনা হইল। যাইবার পূর্বে বউটি হাজারের নিকট 100 টাকা গুনিয়া দিল। হাজারি রানাঘাট হইতেই একখানা হ্যান্ড নোট একেবারে টিকিট মারিয়া আনিয়াছিল। কেবল টাকার অঙ্কটি বসাইয়া নাম সই করিয়া দিল। হাজারির অত্যন্ত মায়া হইল মেয়েটির ওপর। যাইবার সময় সে বারবার বলিল, এবার যখন আসব শহর ঘুরিয়ে নিয়ে আসব, কিন্তু মনে থাকে যেন মা। গোপালনগর? যেখানে বলো তুমি। আবার কবে আসবেন? দেখি, এবার হয়তো বেশি দেরি হবে না। এখান হইতেই নিকটেই বেলের বাজার, ক্রোশ 2-এর মধ্যে। হাজারির অত্যন্ত ইচ্ছা হইল বেলের বাজারে সেবার যে মুদির দোকানে আশ্রয় লইয়াছিল তাহার সহিত একবার দেখা করে। জ্যোৎস্না রাত আছে। শেষ রাত্রের দিকে বেলের বাজার হইতে বাহির হইলেও বেলা 8টার মধ্যে রানাঘাট পৌঁছানো যাইবে। বেলের বাজারের মুদি হাজারিকে দেখিয়া চিনিল, খুব যত্ন করিয়া থাকিবার জায়গা করিয়া দিল। তামাক সাজিয়া ব্রাহ্মণের হুকায় জল ফিরাইয়া হাজারির হাতে দিয়া বলিল, ইচ্ছে করুন ঠাকুরমশাই, তা এখন আপনার কি করা হয়? সেবার তো চাকরির চেষ্টায় বেরিয়েছিলেন। হ্যাঁ, সেবার তো চাকরি পেয়েওছিলাম, গোপালনগরের কুণ্ডুবাবুদের বাড়ি। ও, তা বেশ বেশ। গোপালনগরের কুণ্ডুবাবুরা এদিককার মধ্যে নাম করা বড় লোক। লোকও তেনারা শুনেছি বড় ভালো। কত মাইনে দেয় ঠাকুরমশাই? তা দিত 10 টাকা আর খাওয়া পড়া। ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বুঝি? এখন গোপালনগরেই যাবেন তো? না, আমি আর সেখানে নেই। মুদি দুঃখিত সুরে বলিল, আহা, সে চাকরি নেই, তবে এখন কি? হাজারি বসিয়া বসিয়া তাহার হোটেলের ইতিহাস আনুপূর্বিক বর্ণনা করিল।
দোকানি পাকা ব্যবসাদার, ইহার কাছে এ গল্প করিয়া সুখ আছে। ব্যবসা কাহাকে বলে এ বোঝে। রাত প্রায় 8:30 বাজিল। হাজারীর গল্প শুনিয়া মতি তাহাকে অন্য চোখেই দেখিতে আরম্ভ করিয়াছে। সম্ভ্রমের সহিত বলিল, ঠাকুর মশাই, রাত হয়েছে, রসুয়ের জোগাড় করিয়ে দিই। তবে একটা কথা, আবার দোকানের জিনিসপত্রের দাম 1 পয়সা দিতে পারবেন না। সে কি কথা? না ঠাকুর মশাই, এখন তো পথ চলতি কদ্দের ডন, আমারই মতো ব্যবসাদার বন্ধু লোক, আবার দোকানে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন। আমার যা জোটে 2টি বিদুরের কুদ খেয়ে যাবেন। আবার রানাঘাটে যখন আপনার হোটেলে যাব, তখন আপনি আমায় খাওয়াবেন। হাজারি জানে এই অঞ্চলের এই রকমই নিয়ম বটে। ব্যবসাদার লোকদের পরস্পরের মধ্যে যথেষ্ট সহানুভূতি ও খাতির এখনও এইসব পাড়াগা অঞ্চলে আছে। রানাঘাটের মতো শহর জায়গায় রেশারেশির আবহাওয়ায় উহারা নষ্ট হইয়া গিয়াছে। রাত্রে দোকানি বেশ ভালো খাওয়া দাওয়ার জোগাড় করিয়া দিল। ঘি ময়দা আনিয়া দিল, লুচি ভাজিয়া খাইতে হইবে। হাজারের কোনো আপত্তি টিকিল না। ছোট একটা রুই মাছ কোথা হইতে আনিয়া হাজির করিল। টাটকা পটল, বেগুন, প্রায় 1/2 সের ঘন দুধ, বেলের বাজারের উৎকৃষ্ট কাঁচাগোল্লা সন্দেশ। হাজারি দস্তুর মতো লজ্জিত ও অপ্রতিভ হইয়া পড়িল। এমন জানিলে সে এখানে আসিত না। মিছামিছি বেচারের দণ্ড করা, অথচ সে কথা বলিতে গেলে লোকটি মহা দুঃখিত হইবে। এই ধরনের নিঃস্বার্থ আতিথেয়তা শহর বাজারে হাজারির চোখে পড়ে নাই। এইসব পল্লী অঞ্চলেই এখনও ইহা আছে, হয়তো 2-10 বছর পরে আর থাকিবে না। পরদিন সকালে হাজারি দোকানের নিকট বিদায় লইল বটে, কিন্তু রানাঘাট না আসিয়া হাঁটা পথে গোপালনগর চলিল। তাহার পুরানো মনিব বাড়ি, সেখানে তাহার একটা কাপড়ের পুটুলি আজও পড়িয়া আছে। আনি আনি করিয়া আনা আর হইয়া ওঠে নাই। পথে বেলা চড়িল। পথের ধারে বন জঙ্গলে ঘেরা ছোট্ট পুকুরটি দেখিয়া হাজারির মনে পড়িল, উহারই কাছে সেই শ্রীনগর সিমলে গ্রাম। হাজারি গ্রামের মধ্যে ঢুকিল। তাহার বড় ইচ্ছা হইল সেবার যাহার বাড়িতে আশ্রয় লইয়াছিল সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করিয়া তবে যাইবে। অনেক দিন পরে যখন এ পথে আসিয়াছে, তখন তাহার সংবাদ লওয়াটা দরকার বটে। বিহারী বাড়ুজ্যে মশাই বাড়িতেই ছিলেন। এই 2 বৎসরের চেহারা তাহার আরও ম্যালেরিয়া শীর্ণ হইয়া পড়িয়াছে। মাথার চুল সবগুলি পাকিয়া গিয়াছে। সম্মুখের 2-1টি দাঁত পড়িয়াছে। বাড়ুজ্যে মশাই হাজারিকে দেখিয়া চিনিতে পারিলেন। গ্রাম্য আতিথেয়তার কোনো ত্রুটি হইল না। তখনই হাত পা ধুইবার জল আনিয়া দিলেন এবং এ বেলা অন্তত থাকিয়া আহার না করিয়া তাহার যে যাইবার উপায় নাই, এ কথাটিও হাজারিকে জানাইয়া দিলেন। বাড়ির সম্মুখস্থ নারিকেল গাছে ডাব পাড়িবার জন্য তখনই লোক উঠাইবার ব্যবস্থা করিলেন। গ্রামে তখনই লোক ছিল না তত। এই 2 বছরে যেন আরও জনশূন্য হইয়া পড়িয়াছে। বাড়ুজ্যে মশায়ের বাড়ির উত্তর দিকের বাঁশবনের ওপারে সেবার এক ঘর গৃহস্থ ছিল, হাজারির মনে আছে। এবার সেখানে শূন্য ভিটা পড়িয়া আছে। বিহারী বাড়ুজ্যে বললেন, কে ও? দুলাল তো? না, ওদের আর কেউ নেই। দুলাল আর তার ছোট ভাই নেপাল এক কার্তিক মাসে মারা গেল। দুলালের বউ বাপের বাড়ি চলে গেল। ছেলেটা মেয়েটার হাত ধরে, আর নেপাল তো বিয়েই করেনি। কাজেই ভিটের সমভূম হয়ে গেল, আর গা শুদ্ধ হয়েছে এই দশা। তা আপনি আসবেন বলেছিলেন, আসুন না। ওই দুলালের ভিটেতে ঘর তুলুন, কিংবা চলে আসুন। আমার এই রাস্তার ধারের জমি দিচ্ছি আপনাকে। আমাদের গায়ে এখন লোকের দরকার। আপনি আসুন, খুব ভালো ধানের জমি দেব আপনাকে, আর আম কাঁঠালের বাগান কত চান। বড় বড় আম কাঁঠালের বাগান পড়ে রয়েছে ঘোর জঙ্গলে পূব পাড়ায়। লোক নেই মশাই, কে ভোগ করবে আম কাঁঠালের বাগান? আপনি আসুন, চারখানা বড় বড় বাগান আপনাকে জমা দিয়ে দিচ্ছি। আমাদের গায়ের মতো খাদ্য সুখ কোথাও পাবেন না, আর এত সস্তা। দুধ বলুন, ফুল ফুলুরি বলুন, মাছ বলুন,
সব সস্তা। হাজারি ভাবিল, জিনিস সস্তা না হইয়া উপায় কি, কিনিবার লোক কে আছে? একটা কথা তাহার মনে হওয়াতে সে বিহারী বারুজ্যেকে জিজ্ঞাসা করিল, গায়ে লোক নেই তো জিনিসপত্র তৈরি করে কে? এই তরি তরকারি, দুধ? বারুজ্যে মশাই বলিলেন, ওই যে, আপনি বুঝতে পারলেন না? ভদ্রলোক মরে হেজে যাচ্ছে, কিন্তু চাষা লোকের বাড়াবাড়ন্ত খুব। সিমলে গায়ের বাইরে মাঠের মধ্যে দেখবেন 100 গড় চাষি, কাউরা আর বুড়োর বাসা। ওদের মধ্যে মশাই ম্যালেরিয়া নেই। যত রোগবালাই সব কি এই ভদ্রলোকের পাড়ায় বসাই? পাড়াকে পাড়া উজাড় করে দিলে একেবারে রোগী। বিহারী বারুজ্যের 4টি ছেলে। বড় ছেলেটির বছরখানেক হইল বিবাহ দিয়াছেন বলিলেন। সে ছেলেটির স্বাস্থ্য এত খারাপ যে হাজারির মনে হইল, এ গ্রামে আর 2-3 বছর এভাবে যদি ছেলেটি কাটায়, তবে বারুজ্য মশাইয়ের পুত্রবধূকে কপালের সিঁদুর এবং হাতের নোয়ার মায়া কাটাইতেই হইবে। কিন্তু সে ছেলেটির বাড়ি ছাড়িয়া কোথাও যাইবার উপায় নাই। জমি জমা, চাষ আবাদের সমস্ত কাজই তাহাকে দেখিতে হয়। বৃদ্ধ বারুজ্য মশাই একরূপ অশক্ত হইয়া পড়িয়াছেন। বড় ছেলেটি একমাত্র ভরসা। তার উপর ছেলেটি লেখাপড়া এমন কিছু জানে না যে বিদেশে বাহির হইয়া অর্থ উপার্জন করিতে পারে। তাহার বিদ্যার দৌড় গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালা পর্যন্ত। শুধু তাহার কেন, অন্য ছেলেগুলিরও তাই। তবুও হাজারি বলিল, বারুজ্য মশাই, একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। আপনার একটি ছেলেকে আমি রানাঘাটে নিয়ে গিয়ে হোটেলের কাজে ঢুকিয়ে দিতে পারি। ক্রমে বেশ উন্নতি করতে পারে। বিহারী বারুজ্যে বলিলেন, বাদ বেচা হোটেলে? না, মাপ করবেন, ওসব আমাদের দ্বারা হবে না। আমাদের বংশে ওসব কখনো, ও কাজ আমাদের নয়। হাজারি আর কিছু বলিতে সাহস করিল না। শ্রীনগর সিমলে হইতে বাহির হইয়া যখন আবার বড় রাস্তায় উঠিল, তখন সেবারকারের মতোই সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। অমন নিরুপদ্রব নিশ্চিন্ত সুখ মৃত্যুর সামিল, ও সুখ তাহার সহ্য হইবে না। গোপালনগরে পৌঁছিতে বেলা 5টা বাজিল। গোপালনগরের কুণ্ডু বাড়ি পৌঁছিতেই হাজারি যথেষ্ট খাতির পাইল। কুণ্ডুদের বড় কর্তা খুশি হইয়া বলিলেন, আরে হাজারি ঠাকুর যে, কোথায় ছিলেন এতদিন? আসুন আসুন। বাড়ির মেয়েরাও খুশি হইল। হাজারি ঠাকুরের রান্না সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তাহারা বলা বলি করে। লোকটা যে গুণী, এ বিষয়ে বাড়ির লোকদের মধ্যে মতভেদ নাই। ইহারা হাজারির পুরানো মনিব, সুতরাং সে ইহাদের ন্যায্য প্রাপ্য সম্মান দিতে ত্রুটি করিল না। বড়বাবুর স্ত্রী বলিলেন, ঠাকুরমশাই, 2 দিনের ছুটি নিয়ে গেলেন, আর 2 বছর দেখা নেই। ব্যাপার কি বলুন তো? মাইনে বাকি তাও নিলেন না, হয়েছিল কি? ইহারা ব্রাহ্মণকে যথেষ্ট সম্মান করিয়া থাকে। রসুয়ে ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনের কার্পণ্য নাই। মেজকর্তার মেয়ে নির্মলার সেবার বিবাহ হইয়াছিল। সে শ্বশুরবাড়িতে থাকিবার সময়ই হাজারি উহাদের চাকরি ছাড়িয়া দেয়। নির্মলা এখানে সম্প্রতি আসিয়াছে। সে হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, বেশ, আপনি শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আপনি আর নেই। উনি সেই বিয়ের পরদিন আপনার হাতের রান্না খেয়ে গেছিলেন। আমায় বললেন, তোমাদের ঠাকুরটি বড় ভালো, ওর হাতের রান্না আর একদিন না খেলে চলবে না। ও মা, এসে দেখি কোথায় কে? কোথায় ছিলেন এতদিন? সেই রকম মাংস রাঁধুন তো একদিন। এখন থাকবেন তো আমাদের বাড়ি? হাজারের কষ্ট হইল ইহাদের কাছে প্রকৃত কথা প্রকাশ করিয়া বলিতে, তবুও বলিতে হইল। নির্মলাকে বলিল, তোমায় আমি মাংস রেঁধে খাইয়ে যাব মা। 2 দিন তোমাদের এখানে থেকে সকলকে নিজের হাতে রসই করে খাওয়াবো, তারপর যাব। বড়কর্তা শুনিয়া খুশি হইয়া বলিলেন, রানাঘাটের প্ল্যাটফর্মের সেই নতুন হোটেল আপনার? বেশ বেশ, আমরা ব্যবসাদার মানুষ ঠাকুরমশাই। এইটে বুঝি যে চাকরি করে কেউ কখনো উন্নতি করতে পারে না। উন্নতি আছে ব্যবসাতে, তা সে যে কোনো ব্যবসায়ী হোক। আপনি ভালো রাঁধেন, ওই হোটেলের ব্যবসাই আপনার ঠিক মতো ব্যবসা। যেটা যে বোঝে বা জানে, উন্নতি করবেন আপনি।
আসিবার সময় ইহারা হাজারিকে একজোড়া ধুতি উড়ানি দিল এবং প্রাপ্য বেতন যাহা বাকি ছিল সব চুকাইয়া দিল। হাজারি বেতন লইতে আসে নাই, কিন্তু উহা তাহার বলা সাজে না। সম্মানের সহিত হাত পাতিয়া সে টাকা ও কাপড় গ্রহণ করিয়া গোপালনগর হইতে বিদায় হইল। রানাঘাট স্টেশনে নামিতেই নরেনের সঙ্গে দেখা। সে বলিল, কোথায় গিয়েছিলেন মামাবাবু? বাড়ি শুদ্ধ সব ভেবে খুন। কাল রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল, আমাদের হোটেল দেখে খুব খুশি হয়ে গিয়েছে। স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভালো লিখেছে। টেপি ভালো আছে? হ্যাঁ, কাল আমরা সব টকি দেখতে গেলাম মামাবাবু, মামিমা, আমি আর আশালতা। মামিমা টকি দেখে খুব খুশি। টেপির কথাটা সে মামিমার উপর দিয়েই চালাইয়া দিল। আর একটা কথা মামাবাবু। কি? কাল পদ্মজি এসে আপনাদের বাসায় মামিমার সঙ্গে অনেকক্ষণ আলাপ করে গেল। আর কুসুম দিদি একবার আপনাকে দেখা করতে বলেছেন, উনিও কাল এসেছিলেন। হাজারি বাড়ি ঢুকিতেই টেপি ওরফে আশালতা এবং তাহার মা দুজনেই টকির গল্পে মুখর হইয়া উঠিল। জীবনে এই প্রথম তাহারা কখনো ও জিনিসের কল্পনাই করে নাই। আবার একদিন দেখিতেই হইবে। এইবার কিন্তু টেপি বাবাকে সঙ্গে না লইয়া ছাড়িবে না। কাজ তো সব সময়েই আছে, একদিন কি সময় করিয়া যাইতে নাই। কি গান গাইলে! চমৎকার গান বাবা, আমি দুটো গান শিখে ফেলেছি। কি গান রে? একটা হলো তোমারই পথ চেয়ে থাকবো বসে চিরদিন। চমৎকার সুর বাবা, শুনবে? বেশ গাইতে পারি এটা। থাক, এখন আর দরকার নেই, অন্য সময়, এখন একটু কাজ আছে। টেপি মনক্ষুণ্ণ হইল। এমন গানটা বাবাকে শোনাইতে পারিলে খুশি হইত। তা নয়, বাবার সবসময় কেবল কাজ আর কাজ। টেপির মা বলিল, ওগো, কাল পদ্ম বলে একটা মেয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। বেশ লোকটা। ওদের হোটেলে তুমি নাকি কাজ করতে? হাজারি আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, কি বললে পদ্ম দিদি? গল্প করলে বসে, পান সেজে দিলাম খেলে। ওদের সে হোটেল উঠে যাচ্ছে, আর চলে না, এইসব বললে। হাজারি এখনো পদ্মকে সম্ভ্রমের চোখে দেখে। পদ্ম দিদি, সেই দোর্দণ্ড প্রতাপ পদ্ম দিদি তাহার বাড়িতে আসিয়াছিল বেড়াইতে, তাহার স্ত্রীর সহিত যাচিয়া আলাপ করিতে। হাজারি নিজেকে অত্যন্ত সম্মানিত বিবেচনা করিল। পদ্মজি তাহার বাড়িতে পদধূলি দিয়া যেন তাহাকে কৃতার্থ করিয়া দিয়া গিয়াছে। টেপি বলিল, বাবা, নরেন দাদাকে আমি নেমন্তন্ন করেছি। নরেনদা বলেছে আমাকে মাংস রেঁধে খাওয়াতে হবে, তুমি মাংস এনে দাও। হাজারি এদিকের সব কাজ মিটাইয়া কুসুমের বাড়ি যাইবার জন্য রওনা হইল। পথে হঠাৎ পদ্মঝিয়ের সঙ্গে দেখা। পদ্মঝিয়ের পরনে মলিন বস্ত্র, কখনো হাজারি জীবনে যাহা দেখে নাই। হাজারি বলিল, হাতে কি পদ্ম দিদি? যাচ্ছ কোথায়? পদ্ম হাজারিকে দেখিয়া দাঁড়াইল, বলিল, ঠাকুরমশাই, কবে ফিরলে? হাতে তেঁতুল একটু নিয়ে এলাম হোটেল থেকে। হাজারি মনে মনে হাসিল। হোটেল হইতে লুকাইয়া জিনিস সরাইবার অভ্যাস এখনো যায় নাই পদ্ম দিদির। হাজারি পাশ কাটাইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, কিন্তু পদ্ম বলিল, শোনো, দাঁড়াও না ঠাকুরমশাই, কাল তোমাদের বাসায় গিয়েছিলাম যে, বলেননি বৌদিদি? হ্যাঁ হ্যাঁ, বলেছিল বটে। বৌদিদির লোক বড় ভালো, আমার সঙ্গে কত গল্প করলে। আর একদিন যাব। বাহ, যাবে বই কি পদ্ম দিদি, তোমাদেরই বাড়ি, যখন ইচ্ছে হয় যাবে। হোটেল কেমন চলছে? তা মন্দ চলছে না, একরকম চলছে। বেশ বেশ, তাহলে এখন আসি পদ্ম দিদি। হাজারি চলিয়া গেল। ভাবিল, একরকম চলছে বললে, অথচ কাল বাড়িতে বসে গল্প করে এসেছে, হোটেল আর চলে না, উঠে যাবে। পদ্ম দিদি ভাঙে তো মচকায় না। কুসুমের বাড়িতে হাজারি অনেকক্ষণ কথাবার্তা বলিল। কথায় কথায় নতুন গায়ের বধূটির কথা মনে পড়াতে হাজারি বলিল, ভালো কথা। কুসুম্মা চেনো? এরশোলার বনমালীর স্ত্রীর ভাইজি, তোমাকে দিদি বলে ডাকে একটি মেয়ে, বিয়ে হয়েছে নতুন গা। কুসুম বলিল, খুব চিনি, ওর নাম তো সুবাসিনী। ওকে কি করে জানলেন জ্যাঠামশাই?
হাজারি বধূটির সম্বন্ধে সব কথা খুলিয়া বলিল। তাহার টাকা লইয়া আসা, হোটেলে তাহাকে অংশীদার করার সংকল্প। কুসুম বলিল, এ তো বড় খুশির কথা। আপনার হোটেলে টাকা কাটলে ওর ভবিষ্যতে একটা হিল্লে হয়ে রইল। কিন্তু আজ যদি মরে যাই মা, তখন কোথায় থাকবে হোটেল? ও কথা বলতে নেই জ্যাঠামশাই, ছি। কুসুমের অবস্থা আজকাল ফিরিয়াছে। হাজারি তাহাকে শুধু মহাজন হিসেবে দেখে না, হোটেলের অংশীদার হিসেবে প্রতি মাসে ৩০-৩২ টাকা দেয়, মাসিক লাভের অংশস্বরূপ। কুসুম বলিল, অমন সব কথা বলেন কেন? অতি আমার কষ্ট হয়। আপনি ছিলেন তাই আজ রানাঘাট শহরে মাথা তুলে বেড়াতে পাচ্ছি, ছেলেপিলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। এই বাড়ি বাঁধা রেখে গিয়েছিলেন শ্বশুর, আপনাকে বলেনি সে কথা। এতদিন বাড়ি বিক্রি হয়েছে তো দেনার দায়। যদি হোটেল থেকে টাকা না পেতাম মাস মাস, ওই টাকা দিয়ে দেনা সব শোধ করে ফেলেছি। এখন বাড়ি আমার নামে, আপনার দৌলতেই সব জ্যাঠামশাই। আমার চোখে আপনি দেবতা। হাজারি বলিল, উঠি আজ মা, একবার স্টেশনের হোটেলটাতে যাব। একদল বড়লোক টেলিগ্রাম করেছে কলকাতা থেকে, দার্জিলিং মেলের সময় এখানে খানা খাবে, তাদের জন্যে মাংসটা নিজে রাঁধব। তারে তাই লেখা আছে। দার্জিলিং মেলে ৪-৫টি বাবু নামিয়া হাজারির রেলওয়ে হোটেলে খাইতে আসিল। হাজারি নিজের হাতে মাংস রান্না করিয়াছিল। উহারা খাইয়া অত্যন্ত খুশি হইয়া গেল। হাজারিকে ডাকিয়া আলাপ করিল। উহাদের মধ্যে একজন বলিল, হাজারি বাবু, আপনার নাম কলকাতায় পৌঁছেছে জানেন তো? বড় ঘরে যারা ৫০ টাকা মাইনের ঠাকুর রাখে তারা জানে রানাঘাটের হিন্দু হোটেলের হাজারি ঠাকুর খুব বড় রাঁধুনি। আমাদের সেইটে পরীক্ষা করে দেখবার জন্য আজ আপনার এখানে আসা। তারে বলাও ছিল যাতে আপনি নিজে রাঁধেন। বড় খুশি হয়েছি খেয়ে। ইহার কয়েকদিন পরে একখানা চিঠি আসিল কলিকাতা হইতে। সেদিন যাহারা রেলওয়ে হোটেলে খাইয়া গিয়াছিল, তাহারা পুনরায় দেখা করিতে আসিতেছে আজ ওবেলা। বিশেষ জরুরি দরকার আছে। ৩:৩০টার কৃষ্ণনগর লোকালে ২ জন ভদ্রলোক নামিল। তাহাদের একজন সেদিনকার সেই লোকটি যে হাজারির রান্নার সুখ্যাতি করিয়া গিয়াছিল, অন্য একজন বাঙালি নয়। কি জাত হাজারি চিনিতে পারিল না। পূর্বের ভদ্রলোকটি হাজারির সঙ্গে অবাঙালি ভদ্রলোকটির পরিচয় করাইয়া দিয়া হিন্দিতে বলিল, এর কথাই আপনাকে বলেছিলাম, এই যে হাজারি ঠাকুর। অবাঙালি ভদ্রলোকটি হাসি মুখে হিন্দিতে কি বলিলেন হাজারি ভালো বুঝিল না। বিনীতভাবে বাঙালি বাবুটিকে বলিল যে সে হিন্দি বুঝিতে পারে না। বাঙালি বাবুটি বলিলেন, শুনুন হাজারি বাবু, কথাটা বলি। আমার বন্ধু ইনি গুজরাটি, বড় ব্যবসাদার, ধুরন্ধর খাদ্যে কোম্পানির বড় অংশীদার। জিআইপি রেলের সব হিন্দু রেস্টুরেন্টের কন্ট্রাক্টর হলো খাদ্য কোম্পানি। ওরা আপনাকে বলতে এসেছে ওদের সব হোটেলের রান্না দেখাশোনা তদারক করবার জন্যে ১৫০ টাকা মাইনেতে আপনাকে রাখতে চাই। ৩ বছরের অ্যাগ্রিমেন্ট। আপনার সব খরচ, রেলের যে কোনো জায়গায় যাওয়া আসা একজন চাকর ওরা দেবে। বোম্বেতে ফ্রি কোয়ার্টার দেবে। যদি ওদের নাম দাঁড়িয়ে যায় আপনার রান্নার গুণে, আপনাকে একটা অংশও দেবে ওরা। আপনি রাজি? হাজারি নরেনকে ডাকিয়া আলোচনা করিল আড়ালে। মন্দ কি, কাজকর্ম এদিকে যাহা রহিল নরেন দেখাশোনা করিতে পারে। খরচা বাদে মাসে অতিরিক্ত ১৫০ টাকা ইনকাম। খরচা বাদে মাসে অতিরিক্ত ১৫০ টাকা কম নয়। তাছাড়া হোটেলের ব্যবসা সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা লাভের সুযোগ এটি। এ হাত ছাড়া করা উচিত নয়। নরেনের ইহাই মত। হাজারি আসিয়া বলিল, আমি রাজি আছি। কবে যেতে হবে বলুন? কিন্তু একটা কথা আছে, হিন্দি তো আমি তত জানি নে, কাজ চালাবো কি করে? বাঙালি বাবু বললেন, সেই জন্যে ভাবনা নেই, ২ দিন থাকলেই হিন্দি শিখে নেবেন। সই করুন এই কাগজে। এই আপনার কন্ট্রাক্ট ফর্ম, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার। ২ জন সাক্ষী ডাকুন। যদু বারুজ্জেকে ডাকিয়া আনা হইল হোটেল হইতে। অন্য সাক্ষী নরেন। কাগজপত্রের হাঙ্গামা চুকিয়া গেলে উহারা চা পানে আপ্যায়িত হইয়া ট্রেনে উঠিল। বাঙালি ভদ্রলোক বলিয়া গেল,
মে মাসের 1 জয়েন করতে হবে আপনাকে বোম্বেতে। আপনার ইন্টার ক্লাস রেলওয়ে পাস আসছে, আর আমাদের লোকে আপনাকে সঙ্গে করে বম্বে পৌঁছে দেবে। তৈরি থাকবেন, আর 15 দিন বাকি। হাজারি স্টেশন হইতে বাহির হইয়াই কুসুমের সঙ্গে একবার দেখা করিবে ভাবিল। এত বড় কথাটা কুসুমকে বলিতেই হইবে আগে। বোম্বাই, সে বোম্বাই যাইতেছে 150 টাকা মাহিনায়? বিশ্বাস হয় না, সব যেন স্বপ্নের মতো ঘটিয়া গেল। টাকার জন্য নয়, টাকা এখানে সে মাসে 150 টাকার বেশি ছাড়া কম রোজগার করে না, কিন্তু মানুষের জীবনে টাকাটাই কি সব? 5টা দেশ দেখিয়া বেড়ানো, 5 জনের কাছে মান খাতির পাওয়া, নূতনতর জীবনযাত্রার আস্বাদ, এসবই তো আসল। পিছন হইতে যদু বারুজ্জে ডাকিল, ও হাজারি ভাইয়া, হাজারি ভাইয়া শোনো, হাজারি ভাইয়া। হাজারি কাছে যাইতেই যদু বারুজ্জে রানাঘাটের হোটেলের মালিকদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ব্যক্তি। সেই যদু বারুজ্জে স্বয়ং নিচু হইয়া হাজারির পায়ের ধুলো লইতে গেল। বলিল, ধন্যি, খুব দেখালে ভাইয়া, হোটেল করে তোমার মতো ভাগ্যি কারো ফেরেনি। পায়ের ধুলো দাও, তুমি সাধারণ লোক নও দেখছি। হাজারি হা হা করিয়া উঠিল। কি করেন বারুজ্জে মশাই, আমার দাদার সমান আপনি। ও কি ও কি, আপনাদের বাপ মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে একরকম করে খাচ্ছি। যদু বারুজ্জে বলিল, এসো না ভাইয়া গরিবের হোটেলে একবার, এক চিলিম তামাক খেয়ে যাও, এসো। যদু বারুজ্জের অনুরোধ হাজারি এড়াইতে পারিল না। যদু চা খাওয়াইল, ছানার জিলাপি খাওয়াইল, নিজের হাতে তামাক সাজিয়া খাইতে দিল। স্বপ্ন না সত্য? এই যদু বারুজ্জে একদিন নিজের হোটেলে কাজ করিবার জন্য না ভাঙাইতে গিয়াছিল? তাহার মনিবের দরের মানুষ ছিল 3 বছর আগেও। না, যথেষ্ট হইল তাহার জীবনে, ইহার বেশি আর কিছু চায় না সে। রাধাবল্লভ ঠাকুর তাহাকে অনেক দিয়াছেন, আশার অতিরিক্ত দিয়াছেন। কুসুম শুনিয়া প্রথমে ঘোর আপত্তি তুলিয়া বলিল, জ্যাঠামশাই কি ভাবেন, এই বয়সে তাহাকে সে অত দূরে যাইতে কখনোই দিবে না। জেঠিমাকে দিয়াও বারণ করাইবে, আর টাকার দরকার নেই। সে 7 সমুদ্র 13 নদী পারের দেশে যাইতে হইবে, এমন গরজ কিসের? হাজারি বলিল, মা, বেশি দিন থাকবো না সেখানে। চুক্তি সই হয়ে গিয়েছে সাক্ষীদের সামনে, না গেলে ওরা খেসারতের দাবি করে নালিশ করতে পারে। আর একটা উদ্দেশ্য আছে কি জানো মা, বড় বড় হোটেল কি করে চালায় একবার নিজের চোখে দেখে আসি। আমার তো ওই বাতিক। ব্যবসাতে যখন নেমেছি তখন ওর মধ্যে যা কিছু আছে শিখে নিয়ে তবে ছাড়ব। বাধা দিও না মা, তুমি বাধা দিলে তো ঠেলবার সাধ্যি নেই আমার। টেপির মা ও টেপি কান্নাকাটি করিতে লাগিল। ইহাদের দুজনকে বুঝাইল নরেন। মামা বাবু কি নিরুদ্দেশ যাত্রা করিতেছেন? অত কান্নাকাটি করিবার কি আছে ইহার মধ্যে? বম্বে তো বাড়ির কাছে, লোকে কত দূর দূরান্তর যাইতেছে না চাকরির জন্য। সেই দিন রাত্রে হাজারি নরেনের মামা বংশীধর ঠাকুরকে ডাকিয়া বলিল, একটা কথা আছে, আমি তো আর 1.5 মধ্যে বোম্বাই যাচ্ছি। আমার ইচ্ছে যাবার আগে টেপির সঙ্গে নরেনের বিয়েটা দিয়ে যাব। নরেন এখানকার কারবার দেখাশোনা করবে, রেলের হোটেলটা ওকে নিজে নিজে দেখতে হবে, ওটাতেই মোটা লাভ। এতে তোমার কি মত? বংশীধর অনেক দিন হইতেই এইরূপ কিছু ঘটিবে আজ করিয়া রাখিয়াছিল। বলিল, হাজারিদা, আমি কি বলবো বলো, তোমার সঙ্গে পাশাপাশি হোটেলে কাজ করেছি, আমরা সুখের সুখী দুঃখের দুঃখী হয়ে কাটিয়েছি বহুকাল। নরেনও তোমারই আপনার ছেলে, যা বলবে তুমি তাতে আমার আমোদ কি? আর ওরও তো কেউ নেই, সবই তো জানো তুমি। যা ভালো বোঝো করো। দেনা পাওনার মীমাংসা অতি সহজেই মিটিল। হাজারি রেলওয়ে হোটেলটির সত্ত্বর টেপির নামে লেখাপড়া করিয়া দিবে। তাহার অনুপস্থিতিতে নরেন ম্যানেজার হইয়া উভয় হোটেল চালাইবে। তবে বাজারের হোটেলের আয় হিসাব মতো কুসুমকে ও টেপির মাকে ভাগ করিয়া দিতে থাকিবে। বিবাহের দিন ধার্য হইয়া গেল। টেপির মা বলিল, ওগো,
তোমার মেয়ে বলছে অতসীকে নেমন্তন্ন করে পাঠাতে। ওর বড় বন্ধু ছিল, তাকে বিয়ের দিন আসতে লেখো না। হাজারিও সে কথা ভাবিয়াছে। অতসীর সঙ্গে আজ বহুদিন দেখা হয় নাই। সেই মেয়েটির অযাচিত করুণা আজ তাহাকে ও তাহার পরিবারবর্গকে লোকের চোখে সম্ভ্রান্ত করিয়া তুলিয়াছে। অতসীর শ্বশুরবাড়ির ঠিকানা হাজারি জানিত না, কেবলমাত্র এইটুকু জানিত অতসীর শ্বশুর বর্ধমান জেলার মূল ঘরের জমিদার। হাজারির চিঠিখানা তাহাদের গ্রামে অতসীর বাবার ঠিকানায় পাঠাইয়া দিল, কারণ সময় অত্যন্ত সংক্ষেপ। লিখিয়া ঠিকানা আনাইয়া পুনরায় পত্র লিখিবার সময় নাই। বিবাহের কয়েকদিন পূর্বে হাজারি শ্রীমন্ত কাশারির দোকানে দানের বাসনপত্র কিনিতে গিয়াছে। শ্রীমন্ত বলিল, আসুন আসুন হাজারি বাবু, বসুন। ওরে বাবুকে তামাক দে রে। হাজারি নিজের বাসনপত্র কিনিয়া উঠিবার সময় কতকগুলি পুরনো বাসনপত্র, পিতলের বালতি ইত্যাদি নূতন বাসনের দোকানে দেখিয়া বলিল, এগুলো কি হে শ্রীমন্ত? এগুলো তো পুরনো মাল, ডালাই করবে নাকি? শ্রীমন্ত বলিল, ও কথা আপনাকে বলবো ভেবেছিলাম বাবু। ও আপনাদের পুরনো হোটেলের পদ্মজি রেখে গেছে, হয় বন্ধক নয় বিক্রি। আপনি জানেন না কিছু? চক্রবর্তী মশার হোটেল যে সিল হবে আজই। মহাজন বাড়িওয়ালার দেনা এক রাশ, তারা নালিশ করেছিল। তা বাবু, পুরনো মালগুলো নিন না কেন? আপনাদের হোটেলের কাজে লাগবে। বড় ডেকচি, পেতলের বালতি, বড় গামলা, সস্তা দরে বিক্রি হবে। ও বন্দুকি মালের হাঙ্গামা কে পোয়াবে বাবু? তার চেয়ে বিক্রি করে দেব। হাজারি এত কথা জানিত না, বলিল, পদ্ম নিজে এসেছিল? শ্রীমন্ত বলিল, হ্যাঁ, ওদের হোটেলের একটা চাকর সঙ্গে নিয়ে। হোটেল সিল হলে কাল একটা জিনিসও বার করা যাবে না ঘর থেকে, তাই রেখে গেল আমার এখানে। বলে গেল এগুলো বন্ধক রেখে কিছু টাকা দিতেই হবে। চক্রবর্তী মশাইয়ের একেবারে নাকি অচল অবস্থা। বাসনের দোকান হইতে বাহির হইয়া অন্য 5টা কাজ মিটাইয়া হোটেলে ফিরিতে অনেক বেলা হইয়া গেল। একবার বেচু চক্রবর্তীর হোটেলে যাইবে ভাবিয়াছিল, কিন্তু তাহা আর ঘটিয়া উঠিল না। কুসুম কয়দিন এই বাসাতেই বিবাহের আয়োজনের নানা রকম বড় ছোট খুচরা কাজে সারাদিন লাগিয়া থাকে। হাজারি তাহাকে বাড়ি যাইতে দেয় না, বলে, মা, তুমি তো আবার ঘরের লোক, তুমি থাকলে আবার বড় ভরসা, এখানেই থাকো কটা দিন। বিবাহের পূর্বদিন হাজারি অতসীর চিঠি পাইল। সে কৃষ্ণনগর লোকালে আসিতেছে। স্টেশনে যেন লোক থাকে, আর কেহ অতসীকে চেনে না। কে তাহাকে স্টেশন হইতে চিনিয়া আনিবে? হাজারি নিজেই বৈকাল 5টার সময় স্টেশনে গেল। ইন্টার ক্লাস কামরা হইতে অতসী আর তাহার সঙ্গে একটি যুবক নামিল, কিন্তু তাহাদের অভ্যর্থনা করিতে কাছে গিয়া হাজারি যাহা দেখিল, তাহাতে তাহার মনে হইল পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে মুছিয়া লেপিয়া অন্ধকারে একাকার হইয়া গিয়াছে তাহার চক্ষুর সম্মুখে। অতসীর বিধবা বেশ। অতসী হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, কাকাবাবু ভালো আছেন? ইনি কাকাবাবু সুরেন, এ আমার ভাসুরপো, কলকাতায় পড়ে। অমন করে দাঁড়িয়ে রইলেন কেন? না মা, চলো, এসো। ভাবছেন বুঝি এবার গাড়ে পড়লো দেখছি। দিয়েছিলাম একরকম বিদায় করে, আবার এসে পড়েছে 7 বোঝা নিয়ে, এই না? বাবা কাকারা এমনি নিষ্ঠুর বটে। হাজারি হঠাৎ কাঁদিয়া উঠিল। এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যে তাহার মনে হইতেছে তাহা সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারিবে না। মনের কোন স্থান যেন হঠাৎ বেদনায় টন টন করিয়া ভাঙিয়া পড়িতেছে। অতসী তাহাকে শান্ত করিয়া নিজের আঁচলে তাহার চক্ষু পুছাইয়া প্ল্যাটফর্ম হইতে বাহির করিয়া আনিল। রেলওয়ে হোটেলের কাছে নরেন উহাদের অপেক্ষায় দাঁড়াইয়াছিল। সে হাজারির দিকে চাহিয়া দেখিল, হাজারির চোখ রাঙা, কেমন এক ভাব মুখে। অতসীর বিধবা বেশ দেখিয়া সেও বিস্মিত না হইয়া পারিল না।
কারণ টেপির কাছে অতসীর সব কথাই সে শুনিয়াছিল ইতিমধ্যে। সবে আজ বছর ৩ বিবাহ হইয়াছে তাহাও শুনিয়াছিল। অতসীদি বিধবা হইয়াছে এ কথা তো কেহ বলে নাই। বাড়ি পৌঁছিয়া অতসী টেপিকে লইয়া বাড়ির ছাদে অনেকক্ষণ কাটাইল। দুজনে বহুকাল পরে দেখা, সেই এরশোলায়। আজ প্রায় ৩ বছর হইল তাহাদের ছাড়াছাড়ি। কত কথা যে জমা হইয়া আছে। টেপি চোখের জল ফেলিল বাল্যসখীর এ অবস্থা দেখিয়া। অতসী বলিল, তোরা যদি সবাই মিলে কান্নাকাটি করবি তাহলে কিন্তু চলে যাব, ঠিক বলছি। এলাম বাপ মায়ের কাছে, বোনের কাছে একটু জুরুতে, না কেবল কান্না আর কেবল কান্না। সরে আয়, তোর এই দুল জোড়াটা পর দেখি কেমন হয়েছে। আরে ব্রেসলেটটা দেখি হাত। টেপি হাত ছিনাইয়া লইয়া বলিল, এ তোমার ব্রেসলেট অতসীতে, এ আমায় দিতে পারবে না, কখনো না। তাহলে আমি মাথা কুটবো এই ছাদে, যদি না পড়িস, সত্যি বলছি। আমার স্বাদ কেন মেটাতে দিবি নে? টেপি আর প্রতিবাদ করিল না। তাহার 2 চক্ষু জলে ভরিয়া গেল। ওদিকে অতসী তাহার ডান হাত ধরিয়া তখন ঘুরাইয়া ঘুরাইয়া ব্রেসলেট পরাইতেছে। হাজারি অনেক রাত্রে তামাক খাইতেছে। অতসী আসিয়া নিঃশব্দে পাশে দাঁড়াইয়া বলিল, কাকাবাবু। হাজারি চমকিয়া উঠিল, বলিল, অতসীমা, এখনো শোনি? না কাকাবাবু, আজ তো সারাদিন আপনার সঙ্গে একটা কথাও হয়নি, তাই এলাম। হাজারি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এমন জানলে তোমায় আনতাম না মা, আমি কিছুই শুনিনি। কতদিন গায়ে যায়নি তো। তোমারে বেশ চোখে দেখতে কি নিয়ে এলাম মা তোমায়। অতসী চুপ করিয়া রহিল। হাজারির স্নেহশীল পিতৃহৃদয়ের সান্নিধ্যের নিবিড়তায় সে যেন তাহার দুঃখের সান্ত্বনা পাইতে চায়। হাজারি সস্নেহে তাহাকে কাছে বসাইল। কিছুক্ষণ কেহই কথা বলিল না। পরে অতসী বলিল, কাকাবাবু, আমি একদিন বলেছিলাম আপনার হোটেলের কাজেই উন্নতি হবে, মনে আছে? সব মনে আছে অতসীমা, বলিনি কিছুই। আর যা কিছু এখানকার স্টার্টপত্র সব তো তোমার দয়াতেই মা, তুমি দয়া না করলে। অতসী তিরস্কারের সুরে বলিল, ও কথা বলবেন না কাকাবাবু, ছি। আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে কি সে টাকা বাড়ত? 3 বছরের মধ্যে এত বড় জিনিস করে ফেলতে পারত অন্য কেউ আনারি লোক। আমি কিছুই জানতাম না কাকাবাবু, এখানে এসে সব দেখে শুনে অবাক হয়ে গিয়েছি। আপনি ক্ষমতাবান পুরুষ মানুষ কাকাবাবু। এখন তুমি এরশোলায় যাবে মা, না আবার শ্বশুর বাড়ি যাবে? এরশোলাতেই যাব। বাবা মা দুঃখে সারা হয়ে আছে, তাদের কাছে গিয়ে কিছুদিন থাকবো। জানেন কাকাবাবু, আমার ইচ্ছে দেশে এমন একটা কিছু করব যাতে সাধারণের উপকার হয়। বাবার টাকা সব এখন আমিই পাবো, শ্বশুরবাড়ি থেকেও টাকা পাবো, কিন্তু এই টাকার আমার কোনো দরকার নেই কাকাবাবু। 5 জনের উপকারের জন্য খরচ করেই সুখ। যা ভালো বোঝো মা করো, আমি তোমায় কি বলবো। কাকাবাবু, আপনি বোম্বে যাচ্ছেন নাকি? হ্যাঁ মা। অতসী ছেলে মানুষের মতো আবদারের সুরে বলিল, আমায় নিয়ে যাবেন সঙ্গে করে? বেশ বাপে ঝিয়ে থাকবো, আপনাকে রেঁধে দেব। আমার খুব ভালো লাগে দেশ বেড়াতে। যেও মা, এবারটা নয়, আমি 3 বছর থাকবো সেখানে। একই কীরকম সুবিধে অসুবিধে হয়, এরপরে যেও। ঠিক কাকাবাবু, কেমন মনে থাকবে তো? ঠিক মনে থাকবে। যাও এখন শো গিয়ে মা, অনেক কষ্ট হয়েছে গাড়িতে, সকাল সকাল বিশ্রাম করো গিয়ে। পরদিন বিবাহ। টেপির নরম হাতখানি নরেনের বলিষ্ঠ পেশিবদ্ধ হাতে স্থাপন করিবার সময় হাজারির চোখে জল আসিল। কতদিনের সাধ, এতদিনের ঠাকুর রাধা বল্লভ পূর্ণ করিলেন। বংশীধর ঠাকুর বরকর্তা সাজিয়া বিবাহ মজলিসে বসিয়াছিল। সেও সে সময়টা আবেগপূর্ণ কণ্ঠে বলিয়া উঠিল, হাজারিদা। কাছাকাছি সব হোটেলের রাঁধুনি বামুনিরা তাহাদের আত্মীয় স্বজন লইয়া বর যাত্রী সাজিয়া আসিয়াছে। এ বিবাহ হোটেলের জাতির, ভিন্ন জগতের কোনো লোকের নিমন্ত্রণ হয় নাই ইহাতে।
ইহাদের উচ্চ কলরব, হাসি ঠাট্টা ও হাক ডাকে বাড়ি সরগরম হইয়া উঠিল। বিবাহের পরদিন বর কনে বিদায় হইয়া গেল। বেশি দূর উহারা যাইবে না। এই রানাঘাটেরই চূর্ণীর ধারে বংশীধর একখানা বাড়ি ভাড়া করিয়াছে 5 দিনের জন্য। সেখানে দেশ হইতে বংশীধরের এক দূর সম্পর্কের বিধবা পিসি আসিয়াছেন বিবাহের ব্যাপারে। বৌভাত সেখানেই হইবে। হাজারি একবার রেলওয়ে হোটেলে কাজ দেখিতে যাইতেছে। বেলা আন্দাজ 10টা। বেচু চক্রবর্তীর হোটেলের সামনে ভিড় দেখিয়া থামিয়া গেল। কোর্টের পিয়ন বেলিফ ভিড়ের মধ্যে দাঁড়াইয়া আছে। আর আছে রামরতন পালচৌধুরীর জমাদার। ব্যাপার কি জিজ্ঞাসা করিয়া জানিল, মহাজনের দেনার দায়ে বেচু চক্রবর্তীর হোটেল সিল হইতেছে। হাজারি কিছুক্ষণ থমকিয়া দাঁড়াইয়া রহিল। তাহার পুরানো মনিবের হোটেল। এইখানে সে দীর্ঘ 7 বৎসর সুখে দুঃখে কাটাইয়াছে। এতদিনের হোটেলটা আজ উঠিয়া গেল। একটু পরে পদ্মঝি দুহাতে 2টি বড় বালতি লইয়া হোটেলের পিছনের দরজা দিয়া বাহির হইতেই একজন আদালতের পেয়াদা বেলিফের দৃষ্টি সেদিকে আকৃষ্ট করিল। বেলিফ সাক্ষী দুজনকে ডাকিয়া বলিল, এই দেখুন মশাই, ওই মেয়ে লোকটা হোটেল থেকে জিনিস নিয়ে যাচ্ছে। এটা যে বেআইনি। আমি পেয়াদাদের দিয়ে আটকে দিচ্ছি আপনাদের সামনে। পেয়াদারা গিয়া বাধা দিয়া বলিল, বালতি রেখে যাও। পরে আরও কাছে গিয়া হাঁক দিয়া বলিল, শুধু বালতি নয় বাবু, বালতির মধ্যে পেতল কাঁসার বাসন রয়েছে। পদ্মঝি ততক্ষণ বালতি দুটো প্রাণপণে জোর করিয়া আটিয়া ধরিয়াছে। সে বলিল, এ বাসন আমার নিজের। হোটেল চক্রবর্তী মশাইয়ের, আমার জিনিস উনি নিয়ে এসেছিলেন, এখন আমি নিয়ে যাচ্ছি। পেয়াদারা ছাড়িবার পাত্র নয়, অবশ্য পদ্মঝিও নয়। উভয় পক্ষে বাগবিতণ্ডা। অবশেষে টানা হেঁচড়া হইবার উপক্রম হইল। মজা দেখিবার জন্য লোক জুটিয়া গেল বিস্তর। একজন মহাজন পাওনাদার বলিল, আমি এই সকলের সামনে বলছি, বাসন নামে যদি না রাখো তবে আদালতের আইন অমান্য করবার জন্য আমি তোমাকে পুলিশে দেব। একজন সাক্ষী বলিল, তা দেবেন কেমন করে বাবু? ওর নামে তো ডিক্রি নেই আদালতের। ও আদালতের ডিক্রি মানতে যাবে কেন? বেলিফ বলিল, তা নয়, ওকে চুরির চার্জে ফেলে পুলিশে দেওয়া চলবে। এ হোটেল এখন মহাজন পাওনাদারের। তার ঘর থেকে অপরের জিনিস নিয়ে যাবার রাইট কি? ওকে জিজ্ঞেস করো ও ভালোয় ভালোয় দেবে কিনা। পদ্মঝি তা দিতে রাজি নয়। সে আরও জোর করিয়া আঁকড়াইয়া আছে বালতি 2টি। বেলিফ বলিল, কেড়ে নাও মাল ওর কাছ থেকে। বদমাইশ মাগি কোথাকার, ভালো কথার কেউ নয়। পেয়াদারা এবার বীর দর্পে আসিয়া গেল। পুনরায় একচোট ধস্তাধস্তির সূত্রপাত হইবার উপক্রম হইতেই হাজারি সেখানে গিয়া দাঁড়াইয়া বলিল, পদ্মদিদি, বাসন ওদের দিয়ে দাও। লজ্জায় ও অপমানে পদ্মঝিয়ের চোখে তখন জল আসিয়াছে। জনতার সামনে দাঁড়াইয়া এমন অপমানিত সে কখনো হয় নাই। এই সময় হাজারিকে দেখিয়া সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল। এই দেখো না ঠাকুরমশাই, তুমি তো কতদিন আমাদের হোটেলে ছিলে। এ আমার জিনিস না, বলো না তুমি, এই বালতি কার? হাজারি সান্ত্বনার সুরে বলিল, কেঁদো না এমন করে পদ্মদিদি, এ হলো আইন আদালতের ব্যাপার। বাসন রেখে এসো ঘরের মধ্যে, আমি দেখছি তারপর কি ব্যবস্থা করা যায়। অবশ্য তখন কিছু করিবার উপায় ছিল না। সে আদালতের বেলিফকে জিজ্ঞাসা করিল, কি করলে এদের হোটেল আবার বজায় থাকে? টাকা চুকিয়ে দিলে। এ অতি সহজ কথা মশাই। 750 টাকার দাবিতে নালিশ, এখনো ডিক্রি হয়নি। বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করতে পারে, তাই সিল করা। আদালতের পেয়াদারা কাজ শেষ করিয়া চলিয়া গেল। বেজু চক্রবর্তীকে একধারে ডাকিয়া হাজারি বলিল, আমার সঙ্গে চলুন না কর্তামশাই, একবার স্টেশনের দিকে আসুন, কথা আছে। রেলের হোটেলে নিজের ঘরটিতে বেচু চক্রবর্তীকে বসাইয়া হাজারি বলিল, কর্তা একটু চা খাবেন? বেচু চক্রবর্তীর মন খারাপ খুবই। চা খাইতে প্রথমটা চাহে নাই। হাজারি কিছুতেই ছাড়িল না। চা পান ও জল যোগান্তে বেচু বলিল, হাজারি, তুমি তো 7-8 বছর আমার সঙ্গে ছিলে, জানো তো সবই। হোটেলটা ছিল আমার প্রাণ।
আজ 22 বছর হোটেল চালাচ্ছি। এখন কোথায় যাই আর কি করি? পৈতৃক জোতজমা ঘরদোর যা ছিল ফুলের অবলায়, সে এখন আর কিছু নেই। ওই হোটেলটাই ছিল বাড়ি। এমন কষ্ট হয়েছে, এই বুড়ো বয়সে এখন দাঁড়াই কোথায়, চালাই কি করে? এমন অবস্থা কি করে হলো কর্তা? দেনা বাঁধালেন কি করে? খরচে আয় ইদানিং কুলোতো না হাজারি। দুবার বাসন চুরি হয়ে গেল। ছোট হোটেল, আর কত ধাক্কা সইবার জান ছিল ওর। কাবু হয়ে পড়ল। খদ্দের কমে গেল, বাড়ি ভাড়া জমতে লাগলো, এইসব নানা উৎপাত। হাজারি বেচু চক্রবর্তীকে তামাক সাজিয়া দিয়া বলিল, কর্তা, একটা কথা আছে বলি। আপনি আমার পুরনো মনিব। আমার যদি টাকা এখন থাকতো, আপনার হোটেলের সিল আমি খুলিয়ে দিতাম। কিন্তু কাল মেয়ের বিয়ে দিয়ে এখন অত টাকা আমার হাতে নেই। তাই বলছি, যতদিন বোম্বে থেকে না ফিরি, আপনি আমার বাজারের হোটেলের ম্যানেজার হয়ে হোটেল চালান। 25 টাকা করে আপনার খরচ দেব। হাজারি মাহিনার কথাটা মনিবকে বলিতে পারিল না। খাবেন দাবেন হোটেলে, আর পদ্ম দিদি ওখানে থাকবে, মাইনে পাবে, খাবে। কি বলেন আপনি? বেচু চক্রবর্তীর পক্ষে ইহা অস্বপনের স্বপন। এই আশা সে কখনো করে নাই। রেলবাজারের অত বড় কারবারি হোটেলের সে ম্যানেজার হইবে। পদ্মঝিও খবরটা পাইয়াছিল বোধহয় বেচুর কাছেই। সেদিন সন্ধ্যাবেলা সে কুসুমের বাড়ি গেল। কুসুম উহাকে দেখিয়া কিছু আশ্চর্য না হইয়া পারিল না, কারণ জীবনে কোনো দিন পদ্মঝি কুসুমের দৌড় মারায় নাই। এইসব পদ্মদিদি বসো, আমার কি ভাগ্যি এই পিড়িখানাতে বসো পিসি, পান দুক্তা খাও, বসো পিসি সেজে আনি। পদ্মঝি বসিয়া পান খাইয়া অনেকক্ষণ ধরিয়া কুসুমের সঙ্গে এই গল্প ও গল্প করিল। পদ্ম বুঝিতে পারিয়াছে কুসুমও তাহার এক মনিব। ইহাদের সকলকে সন্তুষ্ট রাখিয়া তবে চাকরি বজায় রাখা, যদিও সে মনে মনে জানে চাকরি বেশি দিন তাহাকে করিতে হইবে না। আবার একটা হোটেল নিজেরাই খুলিবে, তবে বিপদের দিনগুলিতে একটা কোনো আশ্রয়ে কিছুদিন মাথা গজিয়া থাকা। পদ্মঝি হোটেলের কাজে ভর্তি হইল। বেচু চক্রবর্তীও বসিল গদির ঘরে। ইহারা কেহই যে বিশ্বাসযোগ্য নয়, তাহা হাজারি ভালো করিয়াই বুঝিত। তবে কথা এই যে, ক্যাশ থাকিবে নরেনের কাছে, বেচু চক্রবর্তী দেখাশোনা করিয়াই খালাস। হাজারির মনে হইল সে তাহার পুরনো দিনের হোটেলে আবার কাজ করিতেছে। বেচু চক্রবর্তী তাহার মনিব, পদ্মঝিও ছোট মনিব। পদ্ম যখন আসিয়া সকালে জিজ্ঞাসা করিল, ঠাকুরমশাই, ইলিশ মাছ আনাবো এবেলা না পোনা? তখন হাজারি পূর্ব অভ্যাস মতোই সম্ভ্রমের সঙ্গে উত্তর দিল, যা ভালো মনে করো পদ্ম দিদি, পচা না হলে ইলিশই এনো। বেচু চক্রবর্তী পাকা ব্যবসাদার লোক এবং হোটেলের কাজে তাহার অভিজ্ঞতা হাজারির অপেক্ষা অনেক বেশি। সে হাজারিকে ডাকিয়া বলিল, হাজারি, একটা কথা বলি। তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোট 4 পয়সার তফাৎ রেখেছ। এটা ভালো মনে হয় না আমার কাছে। এতে করে সেকেন্ড ক্লাসে খদ্দের কম হচ্ছে। বেশি লোক ফার্স্ট ক্লাসে খায়, অথচ খরচ যা হয় তাদের পেছনে তেমন লাভ দাঁড়ায় না। গত 1 মাসের হিসাব খতিয়ে দেখলাম কিনা, নরেন বাবাজি ছেলে মানুষ, সে হিসেবের কি বোঝে। হাজারি কথাটার সত্যতা বুঝিল, বলিল, আপনি কি বলেন কর্তা? আমার মত হচ্ছে এই যে ফার্স্ট ক্লাস হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রাখো। শীতকালে যখন সব সস্তা, তখন এ থেকে যা লাভ হবে, বর্ষাকালে বা অন্য সময় ফার্স্ট ক্লাসের খদ্দেরদের পেছনে সেই লাভের খানিকটা খেয়ে গিয়েও যাতে কিছু থাকে, তা করতে হবে, বুঝলে না? তাই করুন কর্তা, আপনি যা বোঝেন, আমি কি আর তত বুঝি? বেচু চক্রবর্তী খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনি মনিব, হাজারি তার চাকর। যদিও পদ্মঝি ও তাহার দুজনেরই দৃঢ় বিশ্বাস, হাজারি যা কিছু করিয়া তুলিয়াছে সবই কপালের গুণে, আসলে তাহার বুদ্ধিশুদ্ধি কিছুই নাই। তবুও দুজনেই এখন মনে ভাবে, বুদ্ধি থাক আর নাই থাক,
বুদ্ধি অবশ্য সকলের থাকে না, লোক হিসেবে হাজারি কিন্তু খুবই ভালো। সকালে উঠিয়া হাজারি এক কলিকা গাঁজা সাজিবার উদ্যোগ করিতেছে। এই সময়টা সকলের অগোচরে সে একবার গাঁজা খাইয়া থাকে। হোটেলে গিয়া আজকাল সে সুবিধা ঘটে না। এমন সময় অতসীকে ঘরে ঢুকিতে দেখিয়া সে তাড়াতাড়ি গাজার কলিকা ও সাজ সরঞ্জাম লুকাইয়া ফেলিল। অতসীর মুখের দিকে চাহিয়া বলিল, কি মা? কাকাবাবু, আপনি কবে বোম্বে যাচ্ছেন? আসছে মঙ্গলবার যাব, আর 4 দিন বাকি। আমার বড্ড ইচ্ছে হচ্ছে আপনাকে নিয়ে এরোশোলা যাব। আমাদের বৈঠকখানায় আবার আপনাকে আর বাবাকে চা জলখাবার এনে দেব। যাবেন কাকাবাবু? হাজারির চোখে জল আসিল। কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মনের এইসব অতি সামান্য আশা আকাঙ্ক্ষাই কি সবসময় পূর্ণ হয়? কি করিয়া সে এরোশোলা যাইবে এখন? ছেলে মানুষ, না হয় বলিয়া খালাস। মুখে বলিল, মা, সে হয় না, কত কাজ বাকি এদিকে, সে তো মা জানো না। নরেন ছেলে মানুষ, ওকে সব জিনিস দেখিয়ে বুঝিয়ে না দিয়ে। আজ চলুন আমায় নিয়ে, গরুর গাড়িতে আমরা বাপে মেয়েতে চলে যাই, কাল বিকেলে চলে আসবেন। তাছাড়া টেপিও বলছিল একবার গায়ে যাবার ইচ্ছে হয়েছে। চলুন কাকাবাবু, চলুন। তা নিতান্ত যদি না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেই দিনই সন্ধ্যার পরে ফিরতে হবে। থাকবার একদম উপায় নেই, কারণ তার পরদিনই বিকেলে রওনা হতে হবে আমায়। বোম্বাইয়ের ডাকগাড়ি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে। বৈকালে চূর্ণির ধারের নিম গাছটার তলায় হাজারি একবার গিয়া বসিল। পাশের চুন কয়লার আড়তে হিন্দুস্থানি কুলিরা সেইভাবে সুর করিয়া সমস্বরে ঠেঠ হিন্দিতে গজল গাহিতেছে। চূর্ণির খেয়াঘাটে ওপারের ফুলে নবলার হাটের হাটুরে লোক পারাপার হইতেছে। পুরনো দিনের মতোই সব। সে কি আজও বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করিতেছে? পদ্মঝিয়ের মুখ নাড়া খাইয়া তাহাকে কি এখনই সদ্য আঁচ বসানো কয়লার উনুনে ধোয়ার মধ্যে বসিয়া ওবেলার রান্নার ফর্দ বুঝিয়া লইতে হইবে? সেই পদ্মদিদি ও সেই বেচু চক্রবর্তীর সঙ্গে সকালবেলাও তো কথাবার্তা হইয়াছিল। দাড়িপাল্লার পাল্লা বদল হইয়াছে। পুরনো দিনের সম্বন্ধগুলি ছায়াবাজির মতো অন্তর্হিত হইল কোথায়? বোম্বাই, বোম্বাই কত দূরে কে জানে? টেপিকে লইয়া অতসী বা কুসুমকে লইয়া যদি যাওয়া যাইত, ইহারা যে কেহ সঙ্গে থাকিলে সে বিলাত পর্যন্ত যাইতে পারে। দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায় বিনা দ্বিধায় চলিয়া যাইতে পারে। তখনকার দিনে সে কি একবারও ভাবিয়াছিল আজকার মতো দিন তাহার জীবনে আসিবে? নরেনকে যেদিন প্রথম দেখে সেই দিনই মনে হইয়াছিল যে সুন্দর ছবিটি। টেপি লাল চেলি পরিয়া নরেনের পাশে দাঁড়াইয়া, মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি। তখন মনে হইয়াছিল এসব দুরাশা। এও কি কখনো হয়? সবই ঠাকুর রাধাবল্লভের দয়া। নতুবা সে আবার কবে ভাবিয়াছিল যে সে বোম্বাই যাইবে 150 টাকা মাহিনার চাকরি লইয়া? পরদিন অতসী আসিয়া আবার বলিল, কবে এরেশোলা যাবেন কাকাবাবু? টেপিও যাবে বলছে। কাকিমা বলছিলেন গা থেকে সেই আজ 2 বছর 2.5 বছর এসেছেন, আর কখনো যাননি। ওরও যাবার ইচ্ছে। একদিনের জন্যেও চলুন না। আবার স্বগ্রামে আসিয়া উহাদের গাড়ি ঢুকিল বহুদিন পরে। হাজারিদের বাড়িটা বাসযোগ্য নাই। খড়ের ঘর এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হইয়া গিয়াছে। ঝড়ে খড় উড়িয়া যাওয়ার দরুন চালের নানা জায়গা দিয়া নীল আকাশ দিব্য চোখে পড়ে। অতসী টানাটানি করিতে লাগিলেও তাহাদের বাড়িতে সব শুদ্ধ লইয়া যাইবার জন্য, কিন্তু টেপির মা রাজি নয়। নিজের ঘরদরের ওপর মেয়ে মানুষের চিরকাল টান। ভাঙা ঘরের উঠানের জঙ্গল নিজের হাতে তুলিয়া ফেলিয়া টেপির সাহায্যে ঘরের দাওয়া ও ভিতরকার মেজে পরিষ্কার করিয়া নিজের বাড়িতেই সে উঠিল। টেপিকে বলিল, তুই বস মা, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি। পেয়ারাতলার ঘাটে কতদিন নাইনি। পুকুরের ঘাটে গিয়া এপাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথমেই দেখা। সে মেয়েটির বয়স প্রায় টেপির মায়ের সমান।
দুজনে যথেষ্ট ভাব চিরকাল। টেপির মাকে দেখিয়া সে তো একেবারে অবাক। বাসন মাজা ফেলিয়া হাসি মুখে ছুটিয়া আসিয়া বলিল, ও মা, দিদি যে, কখন এলে দিদি? আর কি আমাদের কথা মনে থাকবে তোমার? এখন বড়লোক হয়ে গিয়েছ সবাই বলে, গরিবদের কথা কি মনে পড়ে? দুজনে দুজনকে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে রাধু চাটুর্যের পুত্রবধূকে সঙ্গে লইয়া টেপির মা ঘাট হইতে ফিরিল। মেয়েটি বাড়ি ঢুকিয়া টেপিকে বলিল, চিনতে পারিস মা? ও মা, কাকিমা যে, আসুন আসুন। এসো মা, জন্মস্ত্রী হও, সাবিত্রীর সমান হও। হ্যাঁ গা, তা তোমার কেমন আক্কেল? মেয়েকে আনলে অমনি জামাইকে আনতে হয় না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে। এই চুড়ি কে দিয়েছে দেখি মা? কবরি। একে কি বলে? পাশা? দেখি দেখি, কখনো শুনিও নি এসব নাম। তা একটা কথা বলি, তোমাদের রান্না এবেলা এখানে হওয়ার উপায়ও নেই। আমাদের বাড়িতে তোমরা সবাই এবেলা দুটো ডাল ভাত। টেপি বলিল, সে হবে না কাকিমা, অতসিদি এসেছে আমাদের সঙ্গে, জানেন না? অতসিদি সবাইকে বলেছে খেতে, সেখানে নিয়ে গিয়ে তুলছিল আমাদের। মা গেল না, জানেন তো, মার 7 প্রাণ বাঁধা এই ভিটের সঙ্গে। রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহর জায়গা, সেখানে থাকতেও মা শুধু বাড়ি বাড়ি করে। আহা, বাড়ির কি চিরি! ফুটো খড়ের চাল, বাড়ি বললেও হয়, গোয়াল বললেও হয়। বাপের বাড়ির নিন্দে করিস নে, যা যা। আজ না হয় বড়লোক শ্বশুর হয়েছে, এই ফুটো খড়ের চালের তলায় তো মানুষ হয়েছ মা। হাসি গল্পের মধ্য দিয়া প্রায় ঘণ্টা 2 কখন কাটিয়া গেল। ইহাদের আসিবার খবর পাইয়া এ পাড়া ও পাড়ার মেয়ে মহলের সবাই দেখা করিতে আসিল। জামাইকে সঙ্গে করিয়া না আনার দরুন সকলেই অনুযোগ করিল। টেপির মা বলিল, জামাইয়ের আসবার জো নেই যে, রেলের হোটেলে দেখাশুনো করেন, সেখানে একদিন না থাকলে চুরি হবে। উপায় থাকলে আনি নে মা। অতসীর দুর্ভাগ্যের কথা সকলেই পূর্বে জানিত। গ্রাম শুদ্ধ লোক তাহার জন্য দুঃখিত। সবাই এক বাক্যে বলে, অমন মেয়ে, দেবীর মতো মেয়ে, আর তারই কপালে এই দুঃখ, এই কচি বয়সে। সন্ধ্যার দেরি নাই। অতসীদের বৈঠকখানায় বসিয়া অতসীর বাবার সঙ্গে হাজারি কথাবার্তা বলিতেছিল। হরিচরণবাবু কন্যার অকাল বৈধব্যে বড় বেশি আঘাত পাইয়াছেন। হাজারির মনে হইল যেন এই 2.5 বৎসরের ব্যবধানে তার বয়স আরও 10 বৎসর বাড়িয়া গিয়াছে। মেয়েকে দেখিয়া আজ তবুও একটু সুস্থ হইয়াছেন। হরিচরণ বাবু বলিলেন, এই দেখো, তোমার বয়সে আর আবার বয়সে খুব বেশি তফাৎ হবে না। তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-8 বছর বাকি আছে, কিন্তু তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, মানে তুমি এখনো যুবক, কাজ করবার শক্তি তোমার অনেক বেশি এখনো। এই বয়সে বোম্বে যাচ্ছ, শুনে হিংসে হচ্ছে হাজারি। বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে, ঘুমন্ত যাত্রা ততই জাগবে। এরা 35 বছর বয়সে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়। দেখছ না আমাদের গায়ের দশা? ইহকালে দেখলি নে, ভোগ করলি নে, তোদের পরকালের কি হবে বাপু? সেখানেও সেই ভূতের ভয়, পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো, অকর্মা অলস ভীরু লোকদের স্বর্গে জায়গা দেবেন নাকি ভগবান? এই সময় পুরনো দিনের মতো অতসী আসিয়া উহাদের সামনে টেবিলে জল খাবারের রেকাবি রাখিয়া বলিল, খান কাকাবাবু, চা নি। বাবা তুমিও খাও, খেতে হবে, সন্ধ্যের এখনো অনেক দেরি। কিছুক্ষণ পরে চা লইয়া অতসী আবার ঢুকিল। পিছনে আসিল টেপি। সেই পুরনো দিনের মতো সবাই, তবুও কত তফাত। অতসীর মুখের দিকে চাহিলে হাজারির বুকের ভিতরটা বেদনায় টনটন করে। তবুও তো মা বাপের সামনে অতসী বিধবার বেশ যত দূর সম্ভব বর্জন করিয়াছে। মা বাপের চোখের সামনে সে বিধবার বেশে ঘুরিতে ফিরিতে পারিবে না, ইহাতে পাপ হইবে। হরিচরণবাবু সান্ধার্নিক করিতে বাড়ির মধ্যে গেলেন। অতসীর দিকে চাহিয়া হাজারি বলিল,
কেমন মা, তোমার স্বাদ যা ছিল মিটেছে? নিশ্চয়ই কাকাবাবু। টেপি, কি বলিস? কতদিন ভাবতুম গায়ে তো যাব, সেখানে টেপিও নেই, কাকাবাবুও নেই। কাদের সঙ্গে দুটো কথা বলবো? কাল আমার সঙ্গে রানাঘাটে যেতে হবে কিন্তু মা। বাহ, সে আমি বাবা মাকে বলে রেখেছি। আপনাকে উঠিয়ে দিতে যাব না কিরকম? কাকাবাবু, টেপি এখন দিন কতক আমার কাছে এখানে থাক না, তাহলে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় ওকে সঙ্গে করে নিয়ে আসি। নরেনবাবু মাঝে মাঝে এখানে আসবেন এখন। নরেনের কথা বলিতে টেপি বাপের অলক্ষিতে অতসীকে এক রাম চিমটি কাটিল। কাকাবাবু, পুজোর সময় আসবেন তো? এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো করব। পুজোর তো অনেক দেরি এখন মা, যদি সম্ভব হয় আসবো বই কি। তবে তুমি যদি পুজো করো তবে আসবার খুব চেষ্টা করব। টেপি বলিল, তোমাকে আসতেই হবে বাবা। মা বলেছে এবার প্রতিমা গড়িয়ে কোজাগরি লক্ষ্মী পূজা করবে। এখনো 3-4 মাস দেরি পুজোর, সে সময় ছুটি নিয়ে আসবে বাবা, কেমন তো? রাধু মুখুজ্জের পুত্রবধূ নাছরবান্দা হইয়া পড়িয়াছিল। রাত্রে তাহাদের বাড়িতে সকলকে খাইতে হইবেই। টেপির মা সন্ধ্যাবেলা হইতেই রাধু মুখুজ্জের বাড়ি গিয়া জুটিয়াছে। মোচা কুটিয়া, দেশি কুমড়া কুটিয়া তাহাদের সাহায্য করিতেছে। সে সরলা গ্রাম্য মেয়ে, শহরের জীবনযাত্রার চেয়ে পাড়াগাঁয়ের এ জীবন তাহার অনেক ভালো লাগে। সে বলিতেছিল, ভাই, শহরে টহরে কি আমাদের পোষায়? এই যে কুমড়োর ডাঁটাটুকু, এই 1 পয়সা, এই এতটুকু করে কুমড়োর ফালি 1 পয়সা। সে ফালি কাটতে বোধ হয় পোড়ার মুখ মিনছেদের হাত কেটে গিয়েছে। আমার ইচ্ছে কি জানো ভাই, উনি চলে গেলে আমি 3-4 দিনের মধ্যে আবার গায়ে আসব। পুজো পর্যন্ত এখানেই থাকব। মেয়ে জামাই থাকলো রান্নাঘাটের বাসায়, ওরাই সব দেখাশোনা করুক, ওদেরই জিনিস, আমার সেখানে ভালো লাগে না। স্বামীকে কথাটা বলিতে হাজারি বলিল, তোমার ইচ্ছে যা হয় করো, কিন্তু তার আগে ঘরখানা তো সারানো দরকার। ঘরে জল পড়ে ভেসে যায়, থাকবে কি সে? টেপির মা বলিল, সে ভাবনায় তোমার দরকার নেই। আমি অতসীদের বাড়ি থেকে কি ওই মুখুজ্জুদের বাড়ি থেকে ঘর সারিয়ে নেব? জামাইকে বলে যেও খরচা যা লাগে যেন দেয়। রাধু মুখুজ্জের বাড়ি রাত্রে আহারের আয়োজন ছিল যথেষ্ট। খিচুড়ি, ভাজাভুজি, মাছ, ডিমের ডালনা, বড়া ভাজা, টক দই, আম, সন্দেশ। অতসীকেও খাইতে বলা হইয়াছিল, কিন্তু সে আসে নাই। টেপি ডাকিতে গেল, কিন্তু অতসী বলিল, তাহার মাথা ভয়ানক ধরিয়াছে, সে যাইতে পারিবে না। শেষ রাত্রে 2খানা গাড়ি করিয়া সকলে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজারি একটু ঘুমাইয়া লইল। ট্রেন নাকি সারা রাত চলিবে। কখনো সে অত দূর যায় নাই, অতক্ষণ গাড়িতেও থাকে নাই। ঘুম হইবে না কখনোই। যাইবার সময় টেপির মা ও টেপি কাঁদিতে লাগিল। কুসুমও ইহাদের সঙ্গে যোগ দিল। অতসী সকলকে বুঝাইতে লাগিল, ছি, কাঁদে না, ও কি কাকিমা, বিদেশে যাচ্ছেন একটা মঙ্গলের কাজ। ছি টেপি, অমন চোখের জল ফেল না ভাই। হাজারি ঘরের বাহির হইয়াছে, সামনেই পদ্মঝি। পদ্মঝি বলিল, এখনে গাড়িতে যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ পদ্ম দিদি। এবেলা খদ্দের কত? তা 40 জনের ওপর, সেকেন্ড ক্লাসের বেশি। ইলিশ মাছ নিয়ে এসেছিলে তো? পদ্মঝি হাসিয়া বলিল, ওমা, তার বলতে হবে, যতদিন বাজারে পাই ততদিন ইলিশের বন্দোবস্ত। আসার থেকে আসছিন, দেখেছিলাম তো হোটেলে। হ্যাঁ, সে তোমাকে আর আমি কি শিখাবো, তুমি হলে গিয়ে পুরনো লোক। বেশ হুঁশিয়ার থেকো পদ্ম দিদি, ভেবো তোমার নিজেরই হোটেল। পদ্মঝি এক অভাবনীয় কাণ্ড ঘটাইল। হঠাৎ ঝুঁকিয়া নিচু হইয়া বলিল, দাঁড়ান ঠাকুরমশাই, পায়ের ধুলোটা দেন একটু। হাজারি অবাক, স্তম্ভিত, চক্ষুকে বিশ্বাস করা শক্ত। এ কি হইয়া গেল? পদ্ম দিদি তাহার পায়ের ওপর উপুর হইয়া পড়িয়া পায়ের ধুলা লইতেছে। এমন একটা দৃশ্য কল্পনা করিবারও দুঃসাহস কখনো তাহার হয় নাই।
কোন সৌভাগ্যটা বাকি রহিল তাহার জীবনে? স্টেশনে তুলিয়া দিতে আসিল 2 হোটেলের কর্মচারীরা, প্রায় সকলে। তাছাড়া অতসী, টেপি, নরেন। বাহিরের লোকের মধ্যে যদু বারুজ্যে সত্যই আজকাল হাজারিকে যথেষ্ট মানিয়া চলে। তাহার ধারণা হোটেলের কাজে হাজারি এখন অনেক বেশি উন্নতি দেখাইবে। এই তো সবে শুরু। অতসী পায়ের ধুলা লইয়া বলিল, আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু, মেয়ের বাড়ি নেমন্তন্ন রইল। ঠিক আসবেন। টেপি চোখ মুছিতে মুছিতে বলিল, কাবারের পুটুলিটা ওপরে তাক থেকে নামিয়ে কাছে রাখো বাবা, নামাতে ভুলে যাবে, তোমার তো হুঁশ থাকে না কিছু। আজ রাত্রিরেই খেও, বলো না যেন, কাল বাসি হয়ে যাবে। পথে ঘাটে বাসি খাবার দাবার খাবে না, মনে থাকবে। তোমার চিঠি পেলে মা বলেছে রাধাবল্লভতলায় পুজো দেবে। চলন্ত ট্রেনের জানলার ধারে বসিয়া হাজারির কেবলই মনে হইতেছিল পদ্মদিদি যে আজ তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল, এই সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে ছাপাইয়া ছাড়াইয়া গিয়াছে। সেই পদ্মদিদি। ঠাকুর রাধাবল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমিই আছো, আর কেহ নাই, থাকিলেও জানি না। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি। তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।